সকলকে নমস্কার। বিদ্যাসাগরের ২০শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এশিয়াটিক সোসাইটির আরও একটি নিবেদন। আজকের এই সেমিনারের শিরোনাম বেঙ্গলি স্ক্রিপ্ট রিফর্ম, বিদ্যাসাগর অ্যান্ড বিয়ন্ড, বা বাংলা লিপি সংস্কার, বিদ্যাসাগর ও তারপর। বাংলার নবজাগরণের প্রাণপুরুষ, অন্যতম মানবিক মুখ, যিনি মানুষ ও মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন, তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। এশিয়াটিক সোসাইটির মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় জেনারেল সেক্রেটারি, মাননীয় ট্রেজারার, মাননীয় কাউন্সিল সদস্য ও অন্যান্য সদস্য এবং আজকের উপস্থিত দর্শক শ্রোতাদেরও আমাদের টেকনিক্যাল টিমের সদস্যদের স্বাগত জানাই। শ্রী সৌম্যকান্তি ভট্টাচার্যকে স্বাগত জানাই তার টেকনিক্যাল সহায়তার জন্য। আর বিশেষ করে আজকের মাননীয় ৩ বক্তা, তাদের স্বাগত জানাই। আজকের এই ৩ বক্তা যারা তাদের অমূল্য সময়ের কিছু অংশ এই সেমিনারে দিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। অধ্যাপক পবিত্র সরকার প্রখ্যাত শিক্ষাবিদ ও ভাষাতাত্ত্বিক, অনেকেরই শিক্ষক স্থানীয়, যিনি ভাষাতত্ত্ব অন্যান্য নানা বিষয়ে প্রভূত পরিমাণে লিখেছেন। এই বয়সেও তিনি সমানভাবে কিছু না কিছু দিয়ে চলেছেন। তিনি আমাদের গর্ব। দ্বিতীয়জন অধ্যাপক পলাশবরণ পাল, যিনি পদার্থবিদ্যায় নামী অধ্যাপক ও গবেষক, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার এমেরিটাস প্রফেসর। তার অন্য একটি পরিচয় হলো তিনি গত শতকের ৮০ দশক থেকে বাংলা ভাষা, বিশেষ করে বাংলা ধ্বনি, বর্ণ ও লিপি এবং বাংলা বানানের চর্চা করে চলেছেন। তাঁর ধ্বনিমালা বর্ণমালা বইটি তারই ফসল। এ ব্যাপারে তাঁর বংশিয়ানা অনেক ভাষাতাত্ত্বিকের ঈর্ষার কারণ হতে পারে। তৃতীয়জন অধ্যাপক আশিস খাস্তগীর, বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম। বিশেষ করে ১৯ শতকের এবং ২০ শতকের গোড়ার দিকে বাংলা মনীষা সম্পন্ন মানুষদের নিয়ে অনেক গবেষণা করেছেন। তার সম্পাদিত বাংলা প্রাইমার সংগ্রহ ১৮১৬ থেকে ১৮৫৫ একটি অমূল্য আকর গ্রন্থ। তার বই থেকেই আমরা জানতে পারি ১৯ শতকের প্রায় ৫০০টি প্রাইমার লেখা হয়েছিল। আশ্চর্যের বিষয়, তিনি জানিয়েছেন যে ১৮৩৬-এর আগে বাংলা প্রাইমার লেখার উল্লেখযোগ্য চেষ্টা হয়নি। তিনি আরও জানিয়েছেন বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের প্রথম ভাগ ১৮৫৫, ১৮৮৯-এর মধ্যে ১৫০ মানে ১৫০টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। এবার ২-৪ কথা বাংলা লিপি সম্পর্কে। বাংলা লিপি অনেক ভারতীয় লিপির মতোই ব্রাহ্মী লিপি থেকে জাত। দেবনাগরী লিপির সঙ্গে মিল থাকলেও নানা বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা লিপি তার নিজস্ব চেহারা পেয়েছে। আমরা জানি বাংলা লিপি বেশিরভাগ ক্ষেত্রেই রোমানের থেকে আলাদা। এক কথায় বলতে গেলে অনেকটাই আলাদা। যেমন বাংলা বর্ণগুলি মাত্রা নির্ভর এবং আকৃতিগতভাবেও আলাদা। তাছাড়া বাংলা লিপিতে বর্ণের ওপরে এবং বর্ণের নিচে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করার চল আছে। এছাড়া বেশ কিছু ডায়াক্রিটিক্যাল মার্কস ও সেকেন্ডারি সিম্বল বর্ণের চারদিকেই বসতে পারে। যেমন কয়ে একার কে, কয়ে আকার কা, কয়ে ঐকার কই, কয়ে ঔকার কৌ, কয়ে রস্যৌ কু, কয়ে রি ক্রি, কয়ে রফলা ক্র। বাংলা লিপি সম্পর্কে আরেকটি কথা, বাংলা লিপি আলফা সিলেবিক
যেটা পুরোপুরি অ্যালফাবেটিক নয়, অর্থাৎ বাংলা উচ্চারণে বেসিক ইউনিট সিলেবল। উদাহরণ দিলে বোঝা যাবে ক, কিন্তু আমরা উচ্চারণ করি ক, তার সঙ্গে একটা অ যুক্ত হয়, ক প্লাস অ, ক। বাংলার মতোই পৃথিবীর সব ভাষার ক্ষেত্রেই ধ্বনির সংখ্যা অগুন্তি হলেও বর্ণের সংখ্যা গোনাগুন্তি। এক একটি বর্ণ মানেই এক একটি ধ্বনি নয়। ভাষাতাত্ত্বিক বিচারে একটি ভাষার ফোনিমগুলি, ইউনিটস অফ সাউন্ডস, তার সংখ্যা নির্দিষ্ট হলেও তার সমসংখ্যক গ্রাফিমস অর্থাৎ বর্ণ থাকবে কিনা বা থাকবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন একটি ভাষার লেখ্য রূপ কবে থেকে পাওয়া যায়, সেই ভাষায় প্রকাশিত সাহিত্যের পরিমাণ কি এবং কি ধরনের সাহিত্য, তার স্বরূপ কি, যে ভাষায় সম্প্রতি অ্যালফাবেটাইজেশন হয়েছে আর যে ভাষার লিপি আছে ও বহুদিন ধরে লেখা হচ্ছে, আবার যে ভাষায় একাধিক লিপিতে লেখা হয়, এই বিষয়গুলি আলাদা করে চিন্তা করতে হবে। বাংলা বর্ণমালাকে একটি বাস্তবসম্মত রূপদান করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর শুধু বাংলা গদ্যকে একটি পরিণত রূপদান করেননি, বর্ণমালার ক্ষেত্রে তখনকার প্রচলিত বর্ণমালা ও সাহেবদের প্রচলিত বর্ণমালাকে তিনি সংস্কার করেছেন, কিছু অনাবশ্যক বর্ণকে বর্জন করেছেন, বাংলা বর্ণবিন্যাসে একটা সমতা এনেছেন। বাংলা মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরী ষাট, যেটাকে বলা হয় নির্দিষ্ট ধাঁচের অক্ষর বা হরফ, এটিও অবিস্মরণীয় কীর্তি। বিদ্যাসাগরী ষাটের প্রচলন করে তৎকালীন প্রচলিত বটতলা ষাটের অস্বচ্ছতা তিনি দূর করেছিলেন। বর্ণপরিচয়ের প্রথম ভাগ 1855 বিজ্ঞাপনে ঈশ্বরচন্দ্র প্রচলিত বর্ণমালার যা যা পরিবর্তন করেছিলেন সেগুলি লিপিবদ্ধ করেছেন। পরবর্তীকালে বর্ণপরিচয়ের ৬০তম সংস্করণে আরও কিছু পরিবর্তন করতে সমর্থ হয়েছিলেন। বিদ্যাসাগরের আগে বাংলা স্বরবর্ণের সংখ্যা ছিল ১৬টি, বিদ্যাসাগর সেটিকে 12টিতে দাঁড় করিয়েছিলেন, কিন্তু বাংলায় অপ্রয়োজনীয় লিকারকে বাদ দিতে সমর্থ হননি, আর বেশ কিছু যোগ বিয়োগ করে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টিতে দাঁড় করিয়েছিলেন। আরেকটি কথা, বাংলায় জ্যোতিচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে বিদ্যাসাগর তাঁর যুক্তিসঙ্গত ব্যবহার দেখিয়েছেন, যদিও জ্যোতিচিহ্নগুলির বেশিরভাগই ইংরেজি থেকে গৃহীত। পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার সহজ পাঠ, সেখানে কিন্তু তিনি লিকারকে বাদ দিতে সমর্থ হয়েছিলেন, বিদ্যাসাগরের পক্ষে যেটা সম্ভব হয়নি। কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে রবীন্দ্রনাথ আবার বিদ্যাসাগরের আগের অবস্থায় ফিরে গিয়েছিলেন। সেটা রবীন্দ্রনাথের পক্ষে কিভাবে সম্ভব হলো সেটা আজও বোঝা দুষ্কর, যদিও রবীন্দ্রনাথ লিখে রেখে গেছেন যে সহজ পাঠ বর্ণ পরিচয়ের পরে পঠনীয়। রবীন্দ্রনাথের পরে সুকলতা রাও, যোগীন্দ্রনাথ সরকার রবীন্দ্রনাথকেই অনুসরণ করেছেন। নিজে পড়ো বইটিতে সুকলতা রাও 11টি স্বরবর্ণই রেখেছেন। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কিন্তু সুকলতা রাও বিদ্যাসাগরকে অনুসরণ করেছেন, আর সুকলতা রাওয়ের নিজের অবদান হলো 2টি বয়ের জায়গায় 1টি বয়ের ব্যবহার। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি বাংলা লিপি, বাংলা বানান সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাদের নির্দেশিত কিছু কিছু সংস্কার গৃহীতও হয়েছে, তবে সর্বজনগ্রাহ্য হয়নি। আসলে লিপি থেকে অর্থোগ্রাফিতে উত্তরণ কোনো কোনো ভাষার লিপির ক্ষেত্রে বেশ সরল হলেও কিছু কিছু ক্ষেত্রে সেটা বেশ জটিল। স্বরের সঙ্গে ব্যঞ্জনের, ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের সংযুক্তি ঘটানোই সমস্যা। বাংলার ক্ষেত্রেও এটা বেশ জটিল। যেমন একটি মাত্র স্বর উকার যোগ করার জন্য
কয়েক রকমের সিম্বল ব্যবহার করা হয়েছে, যেমন কয়রস্য এক ধরনের, রয়রস্য আরেক ধরনের, তালবস্যয় রস্য আরেক ধরনের, হয় হস্য আরেক ধরনের। এগুলো সবই এক ধরনের সিম্বল ব্যবহার করে নিচে যোগ করলে লেখার পক্ষে, বিশেষ করে শিশুদের পক্ষে সুবিধে হয়। তেমনি সংযুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আলাদা সিম্বল ব্যবহার না করেও স্বচ্ছতা বজায় রেখে ব্যঞ্জন দুটিকে বা তিনটিকে আলাদা করে জোড়া দেখানো গেলে বোঝা ও লেখার ক্ষেত্রে সুবিধা হতে পারে। তবে ভাষাগোষ্ঠীর লোকেদের মেনে নেওয়া না নেওয়ার উপর সেটা নির্ভর করে। মুদ্রণের ক্ষেত্রে অতটা সমস্যা আজ আর নেই, তবে লেখার ক্ষেত্রে সমস্যাটা থেকেই গেছে। এবার মাননীয় বক্তাদের একে একে তাদের বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করব। প্রথমেই মাননীয় অধ্যাপক পবিত্র সরকারকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। এশিয়াটিক সোসাইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা এবং সাধারণভাবে লিপি সংস্কার সম্বন্ধে যে বৈদ্যুতিন আলোচনা চক্রের আয়োজন করেছেন, তার জন্য এশিয়াটিক সোসাইটিকে ধন্যবাদ জানাই। সোসাইটি বিদ্যাসাগরকে নানাভাবে স্মরণ করবার চেষ্টা করছেন, এটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। যে কথাটা বারবার মনে হয়, কিন্তু সাধারণভাবে আমাদের বাঙালির বা যে কোনো গোষ্ঠীর সংস্কারে লিপিটা সহজে পরিবর্তন করার ইচ্ছে হয় না। ওই যে লিপি একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং তা অমোঘ এবং অপরিবর্তনীয়, তার গায়ে হাত দেওয়া সাধারণভাবে খুব মুশকিল। যারা আমরা সংস্কারের চেষ্টা করেছি একটু আধটু, তারা নানা রকম সমালোচনার সম্মুখীন হয়েছি এবং আমাদের সেই স্মৃতিগুলো আছে। সেই স্মৃতির তিক্ততা এখন নেই, কিন্তু স্মৃতিগুলো আছে। যে কথাটা বলবার, যে লিপি সংস্কার এর দুটো দিক আছে। একটা হলো বর্ণমালা সংস্কার। বর্ণমালা সংস্কারটা হলো প্রাথমিক। বর্ণমালা হলো বর্ণের শারীরিক চেহারাটা এবং তার যে বিন্যাস, অর্গানাইজেশন, এই দুটোর বদল বর্ণমালা সংস্কার। শারীরিক চেহারা বর্ণগুলোর কতটা বদল করব এবং তা বর্ণমালায় যেভাবে সাজানো আছে সে সাজানো বিন্যাসের কতটা বদল করব, এ সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে। আর লিপি সংস্কার হলো যে শব্দের বানানে আমরা কিভাবে বর্ণগুলোকে সাজাবো, আগে সাজাবো না পরে সাজাবো। যেমন আমাদের হ্রস্বইকার, একার, ঐকার এগুলো আগে বসে, ব্যঞ্জনটা উচ্চারণ হয় আগে, স্বরটা উচ্চারণ হয় পরে, কিন্তু এই কার চিহ্নগুলো আগে বসে। এখন এমন যদি কেউ সিদ্ধান্ত নেয় যে না আমরা এগুলো পরে বসাবো, এরকম প্রস্তাব হয়েছে 1979 নাগাদ জগন্নাথ চক্রবর্তী, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এরকম একটি প্রস্তাব করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে। তো সেই রকম প্রস্তাব তার আগেও যোগেশচন্দ্র বিদ্যানিধি করেছিলেন 1905 নাগাদ। তো এই যে প্রস্তাব, সেই প্রস্তাবটা আমরা মানলে আমরা লিপি সংস্কারের দিকে এগোবো। কাজেই বর্ণমালা সংস্কার, লিপি সংস্কার দুটো ধাপে আমাদের করতে হয় এবং সেইটা নিয়েই আলোচনাটা আমি সীমাবদ্ধ রাখব। আমরা জানি যে বিদ্যাসাগর কিছুটা বাংলা বর্ণমালা সংস্কার করেছিলেন। আমার বর্ণপরিচয়ের প্রথম সংস্করণে নয়, সম্ভবত পরের কোনো সংস্করণে, আমার তা মনে নেই ঠিক, নিশ্চয়ই 60তম সংস্করণে, 60তম সংস্করণে
সংস্কার করেছিলেন, যেখানে সংস্কৃত বর্ণমালার ছাঁচটা রেখেছিলেন, কিন্তু তার পরিবর্তনের ধাঁচগুলো এরকম ছিল যে প্রথমত যোগ করা। কি যোগ করলেন না, দয়শূন্য ঢয়শূন্য হুটকি দেওয়া দুটি চিহ্ন প্রতীক তিনি যোগ করলেন। এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা পদক্ষেপ ছিল। তার কারণ বাঙালির জিহ্বায়, বাঙালির উচ্চারণে দয়শূন্য র এবং ঢয়শূন্য ঢ দুয়েরই প্রয়োগ আছে। আমাদের বানানেও সেটা পরে এসেছে, আমরা দেখেছি এই আছে, কাজে এই দুটি তিনি যোগ করলেন। আর তয়ের যে একটি বিকল্প রূপ আগেও ছিল, এই খণ্ডত, সেটিও তিনি আনলেন। এবং এই পরিবর্তনগুলো, যেগুলো পরে বর্ণপরিচয়ের ভূমিকায় আমরা লক্ষ্য করি, বোধহয় তাঁর ছেলে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন তিনি এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই পরিবর্তনগুলো এনেছিলেন বিদ্যাসাগর, কিন্তু সংস্কৃত বর্ণমালার অসাধারণ ধ্বনিবিজ্ঞানসম্মত বিন্যাসটিকে বজায় রেখে। এটা তো আপনারা সকলেই জানেন, এখানে যারা আছেন তারা সকলেই জানেন যে পৃথিবীতে বর্ণমালার যে বিন্যাস, তার মধ্যে সংস্কৃত বর্ণমালা একটা আশ্চর্য উদাহরণ। সংস্কৃত ভাষায় ধ্বনি এবং বর্ণের যাকে বলে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স, এক সম্পর্ক, প্রতি সম্পর্ক ছিল। এবং সেইটে সংস্কৃতের বৈয়াকরণরা, পাণিনিরও আগের মানুষেরা, তারা কি অসাধারণভাবে উচ্চারণের সমস্ত প্রক্রিয়া বুঝে নিয়ে সেই বর্ণমালা সাজিয়েছিলেন। এটা ভাবলে আজ আশ্চর্য হতে হয়। এটা পৃথিবীর প্রায় আর কোনো বর্ণমালায় নেই। হ্যাঁ, সম্ভবত পঞ্চদশ শতাব্দীতে কোরিয়াতে হাঙ্গুল যে বর্ণমালা, সে হাঙ্গুল বর্ণমালাতে সংস্কৃতের বিন্যাসটাকে অনুসরণ করবার তারা চেষ্টা করেছিল। কিন্তু এই যে রোমান বর্ণমালা, ইংরেজি বর্ণমালার যে চেহারা আমরা পাই, সেটা অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে সজ্জিত। এবং রোমান বর্ণমালার ছকে, মানে যা রোমান বর্ণমালার ভগ্নিস্থানীয় অন্যান্য বর্ণমালা, গ্রিক বর্ণমালা, সিরিলিক বর্ণমালা, যা মূলত মধ্যপ্রাচ্যের, মানে ব্যাবিলন, মিশর হয়ে মধ্যপ্রাচ্য থেকে গেছে, এবং এদিকে আরবি, ফার্সি বর্ণমালা, আমাদের উর্দু বর্ণমালা, তার মধ্যে এই বিজ্ঞানসম্মত বিন্যাস একেবারেই নেই। কি তার বিন্যাস ছিল, এটা একটু সহজ করে আপনাদের কাছে বলি, জানেন আপনারা, নতুন কথা কিছু নয়। যে প্রথমেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এ দুটোকে আলাদা করা হলো। পৃথিবীর আর কোনো বর্ণমালায় আপনারা পাবেন না যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে আলাদা করে দেওয়া হয়েছে। আমি আগে ব্যঞ্জন বর্ণের বিন্যাসের কথায় আসি, পরে স্বরবর্ণের বিন্যাসের মধ্যেও যে একই লজিক, একই ন্যায় অনুসরণ করা হয়েছে, সেটা আপনারা দেখবেন। আমরা দেখি যে প্রথমে 5 × 5, 25টি বর্ণ হচ্ছে যাকে সংস্কৃতে বলা হয় স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণের ইংরেজি হলো স্টপ, কখনো মিউট। আর মানে কি, তার মানে সেগুলো উচ্চারণে মুখের যে রাস্তা, এই রাস্তা কোনো না কোনোভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে আবার খুলে যায়, সম্পূর্ণ বন্ধ হবে। কোথায় কোথায় বন্ধ হয়, আলজিভের গোড়ায় বন্ধ হয়, আবার গলাতেও কখনো বন্ধ হতে পারে, কণ্ঠনালী যেটা স্বর নালী বন্ধ হতে পারে, আলজিভের গোড়ায় বন্ধ হতে পারে, তালুতে বন্ধ হতে পারে, তারপরে দন্তের পেছনে বন্ধ হতে পারে, মূর্ধা বলে একটা জায়গা আছে, মূর্ধাতে বন্ধ হতে পারে, ঠোঁটে বন্ধ হতে পারে। সেই অনুযায়ী আপনারা জানবেন। এবং তারা যেটা করেছিলেন সেটা হচ্ছে ধ্বনিটা যেখান থেকে উঠে আসছে সেই রাস্তাটা তারা অনুসরণ করেছিলেন। অর্থাৎ আগে কণ্ঠে, তারপর তালুতে,
তারপর মূর্ধায়, তারপর দন্তে, তারপর ওষ্ঠে। আপনারা দেখবেন ওইভাবে সাজানো আছে, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এইভাবে সাজানো আছে। আধুনিক ধ্বনি বিজ্ঞান একেবারেই এই জিনিসটা নকল করেছে আমি বলব। 19বিংশ শতাব্দী থেকে যে আধুনিক ইউরোপের যে আধুনিক ধ্বনি বিজ্ঞান, হেনরি সুইট, বিশেষ করে হেনরি সুইটের মতো মানুষেরা, তারা ভারতীয় বর্ণমালার সঙ্গে পরিচিত ছিলেন। এবং তারপরেও আর ফরাসি, জার্মান অনেক পণ্ডিত, যারা সংস্কৃতের আবিষ্কার হয়েছে অনেক আগে। 1786-তে এশিয়াটিক সোসাইটিতেই উইলিয়াম জোন্সের বক্তৃতা থেকে পৃথিবী সংস্কৃতকে আবিষ্কার করে। ইউরোপে প্যারিসে আলেকজান্ডার হ্যামিল্টন সংস্কৃতের স্কুল বসান, তাতে বিখ্যাত বিখ্যাত লোক পাঠ নেয়, এমনকি কবি হাইনে পর্যন্ত, জার্মান কবি হাইনে, তারা পাঠ নেন সংস্কৃতের। এবং সংস্কৃতের বর্ণমালা ইউরোপে আমি বলবো যে ওই 19বিংশ শতাব্দীর গোড়ার থেকেই পরিচিত হয়ে যায়। আপনারা জানেন যে 1808 সালে শ্লেগেল, জার্মান পণ্ডিত অগাস্ট উইলহেম শ্লেগেল, তিনি ভারতের ভাষা ধর্ম সম্বন্ধে একটা বই লিখেছিলেন। তাতেও ভারতীয় ভাষার চিন্তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আমি ব্লুমফিল্ড এদের কথা বাদই দিলাম। তো এই দেখা গেল যে প্রথম 5টা যে ব্যঞ্জন বর্ণের সিরিজ, তার লজিকটা হচ্ছে যে তার স্পর্শধ্বনি পুরোপুরি আটকে যায় মুখের রাস্তা, এবং পেছন থেকে সামনের দিকে তারা বর্ণনাটা করছেন। ক হচ্ছে পেছনে কণ্ঠ, তারপরে তালু, তারপর এইভাবে। তারপরেরটা হচ্ছে অন্তস্থ। অন্তস্থটা বিসর্গ দিয়ে, মানে মাঝখানের, শেষের নয়, মাঝখানে। তাহলে শেষে কি আছে? শেষে হচ্ছে যাকে ওরা বলেছেন ঊষ্মধ্বনি, অর্থাৎ তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ, এই ঊষ্মধ্বনি। তাহলে এই শেষের ঊষ্মধ্বনি আর মাঝখানে অন্তঃস্থধ্বনি আর প্রথমে হচ্ছে স্পর্শধ্বনি, এইভাবে সাজানো। সংস্কৃতের অনুসার ছিল না, বিসর্গ ছিল না। এইভাবে আমাদের বাংলার বর্ণমালার সঙ্গে তার হুবহু মিল নেই, কিন্তু বাংলা বর্ণমালা পুরোপুরি সংস্কৃতের ছাঁচেই গঠিত। তার সঙ্গে বিদ্যাসাগর একটু আধটু যোগাযোগ করে একটা বর্ণমালা আমাদের হাতে দিলেন। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা দেখলাম পেছন থেকে সামনের দিকে আসছে, ক থেকে পয়ের দিকে। স্বরবর্ণের ক্ষেত্রে আমি মনে করি স্বরবর্ণের ক্ষেত্রে ঠিক একইভাবে সাজানো হয়েছিল। সেটা হচ্ছে অ এবং অ, দীর্ঘ অ। আ তো বাংলায় হয়েছে, আটা তো সংস্কৃতে ছিল না। এটা আমি মনে করি কণ্ঠস্বর, এবং নামও আছে কণ্ঠস্বর, অর্থাৎ পেছনে উচ্চারিত হয়, জিভটা পেছন দিকে একটু উঁচু হয়ে যায়। ই ই তালব্যস্বর, উ উ ওষ্ঠস্বর। এইভাবে কণ্ঠ, তালব্য এবং ওষ্ঠ, এইভাবেই সংস্কৃতের স্বরধ্বনিকেও তারা সাজিয়েছিলেন। সংস্কৃতে এ, ওই, ও, ও ছিল, আগে ছিল যাকে বলা যায় যুগ্ম স্বরধ্বনি, ডিফথং ছিল। পরে এ আর ও একক স্বরধ্বনি হয়েছে আমরা জানি, কিন্তু এগুলোর 4টেই ছিল যুগ্ম স্বরধ্বনি। এই যুগ্ম স্বরধ্বনিকে শেষে রেখেছেন। আমার ব্যক্তিগত মতে, আমি দেখিনি অন্য কেউ বলেছেন কিনা, এই রি, লি, ডবল লি, এগুলো আমার মতে ছিল ব্যঞ্জন ধ্বনির অ্যালোফোন, অর্থাৎ রয়ের আরেকটা রূপান্তর ছিল রি, লয়ের আরেকটা রূপান্তর ছিল লি। লি তো খুব বেশি ছিল না, ওই ক্লিপ্ত টিপ্ত দু একটা আওয়াজে পাওয়া যায়। এগুলো কি প্রাতিবেশিক রূপান্তর, অ্যালোফোন, অর্থাৎ বিশেষ প্রতিবেশে একটা ব্যঞ্জনধ্বনি এই চেহারা নিয়েছে। কি চেহারা? ব্যঞ্জনধ্বনি সাধারণত দল, সিলেবলের কেন্দ্রে থাকে না। ব্যঞ্জনধ্বনি সিলেবলের কেন্দ্রে থাকে না, সিলেবলের হয় আদিতে, অনসেটে,
না হয় কোডা শেষে থাকে। কিন্তু কিছু কিছু ব্যঞ্জন ধ্বনি আছে ইংরেজিতে, যেমন এলটা, বটল, বটল এলটা যেমন এটা সিলেবলের কেন্দ্রে হলো, তেমনি সংস্কৃতের র যখন সিলেবলের কেন্দ্রে এলো তখন সেটা রি হলো, মৃকা, মৃকা, ম র, ময় হসন্ত, রয় হসন্ত, গ অ, এই সেটাই রি হয়ে গেল। এরকম ক্লুপ্ত, কয় হসন্ত, লয় হসন্ত, পয় হসন্ত, ত অ, এইভাবে আমি মনে করি যে র এর দুটি অ্যালোফোনিক রূপান্তর হলো রি এবং লি। আমার মতে সেই দুটিকে এ ওই ও এর পরে বসালে হতো সংস্কৃত বর্ণমালায়। যাই হোক, বসানো হয়েছে মাঝখানে স্বরধ্বনির, একক স্বরধ্বনি, আর ওই যাকে বলল অর্ধ ব্যঞ্জন আমি বলি, এই অর্ধ ব্যঞ্জন এবং তারপরে যুগ্ম স্বর, এইভাবে স্বরবর্ণকে সাজানো হয়েছে। এখন বলা বাহুল্য বাংলা আর সংস্কৃত এক নয়। বাংলা ভাষার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুই অনেক বদলে গেছে। মূল ধ্বনিগুলো আছে, ভারতীয় ভাষার যে ধ্বনি বেশিরভাগই, বিশেষ করে উত্তর ভারতীয় আর্য ভাষার যে ধ্বনি, এই মহাপ্রাণ ধ্বনি ইত্যাদি, ঘোষবৎ মহাপ্রাণ, এগুলো সবই আছে বাংলায়। কিন্তু বাংলাতে আবার নতুন নতুন কিছু ধ্বনি হয়েছে, যেমন সংস্কৃতে উঙটার যে চেহারা ছিল, উঙটা ছিল হোমোর্গানিক নেজাল, অর্থাৎ কয়ের আগে ন হলে সেটা উঙ হয়ে যেত, ক খ গ ঘ এর আগে ন হলে সেটা উঙ হয়ে যেত, চ ছ জ ঝ এর আগে ন হলে সেটা ইঁ হয়ে যেত, ট ঠ ড ঢ এর আগে ন হলে সেটা মূর্ধন্য হয়ে যেত, ত থ দ ধ এর আগে ন হলে সেটা দন্তন্য হয়ে যেত, প ফ ব ভ এর আগে ন হলে সেটা অনেক সময় ম হয়ে যেত। কাজে অনুচ্চারটা হোমোর্গানিক নেজাল, সেটাকে আমি বলবো একটা অ্যালোফোন, একটা অ্যালোফোন। যাই হোক, অনুচ্চার বাংলাতে একটা স্বাধীন রূপ পেল, কিন্তু সেটার সঙ্গে উঙর উচ্চারণে কোনো তফাৎ রইল না। উঙর উচ্চারণ অনুসারের উচ্চারণ এক বাংলা ভাষায়। ভারতের অন্যান্য ভাষা তো কিছু কিছু আমি জানি, উঙর উচ্চারণ অনুসারের উচ্চারণ এক। তো তাহলে আমরা বাংলায় কি দেখলাম? বাংলায় আমরা দেখলাম যে বাংলাতে আমাদের কতগুলো সংস্কৃত বর্ণের উচ্চারণ একেবারেই নেই। যেমন ইঁর উচ্চারণটা একেবারেই নেই। ইঁর উচ্চারণটা সাধারণভাবে দন্তনর মতোই উচ্চারণ হয়, দন্তনয় হসন্ত মতো উচ্চারণ, সেটা চ ছ জ ঝ এর আগেও তাই, আবার ত থ দ থ এর আগেও তাই। মূর্ধন্যর উচ্চারণটা একেবারেই নেই। মূর্ধন্যটা যেটা গোছের জীবটাকে উল্টে দিয়ে যে আমরা ট ঠ ড ঢ বলি, সেরকম জীবটাকে উল্টে দিয়ে মূর্ধন্য বলা হতো, সেই উচ্চারণটা আমাদের নেই। গণেশ আমরা বলি না, গণেশ দন্তনর বলি। অন্তঃস্থজর উচ্চারণটা একেবারেই নেই। অন্তঃস্থজটা পুরোপুরি বর্গীয় জর মতো উচ্চারণ হয়েছে। আর অন্তস্থ অ বলে একটা ব্যাপার হয়েছে। অন্তস্থ অটা আসলে আমি মনে করি বাংলায় 4টে অর্ধস্বর আছে। অর্ধস্বর কি? ঝুলে পড়া স্বর, পুরোপুরি উচ্চারণ হয় না। যেমন এই 4টে অর্ধস্বর আমি সাধারণভাবে, অনেকেই লেখেন, বোধহয় আমাদের এও লিখেছেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাই, হসন্ত দিয়ে লিখে, হস্যই হসন্ত, হস্য হসন্ত, এ হসন্ত, ও হসন্ত। আমি মনে করি এই এ হসন্তটা হচ্ছে অন্তস্থ অ। যা এ ছিল, যা এটা ছোট হয়ে যায় হলো। খা এ ছিল, খা এটা ছোট হয়ে খায় হয়ে গেল। কিন্তু আবার একটা ওই অর্ধস্বর বিদেশি শব্দ থেকেও আমরা পেয়েছি। বিদেশি শব্দ থেকে আমরা পেয়েছি, আবার ওই এর ফলে সন্ধির ফলে হয়েছে, যেমন পা আ পায়া হয়েছে। বিদেশি শব্দ হিন্দি ছায়া, ছায়া থেকে ছায়া যখন হয়েছে, একটা ওই অর্ধস্বর আমরা পেয়েছি। কাজে অর্ধস্বরের নানা রকম উৎস আছে।
শুধু যে বাংলার ধ্বনি পরিবর্তনের উৎস তা নয়, ধার করা অর্ধস্বরও আমরা পেয়েছি। তো তাহলে একটা অর্ধস্বর আমাদের আছে, 4টে অর্ধস্বর, সংস্কৃতের সঙ্গে তার একটু তফাৎ আছে। আর কি আমরা দেখি যে বাংলায় স্বয়ের ব্যাপারটা সরল হয়ে এসছে। কি সরল হয়েছে? যে আমরা একক স বেশিরভাগ, সে বানান দন্তস্ব হোক মূর্ধন্যস্ব হোক, আমরা তালব্য স উচ্চারণ করি একক। সাবান দন্তস্ব আকার দিয়ে তালব্য স উচ্চারণ করছি, ষাঁড় মূর্ধন্যস্ব আকার দিয়ে আমরা তালব্য স উচ্চারণ করছি, তালব্য স উচ্চারণ করছি। অর্থাৎ বাঙালির জিহ্বায় যে স্বটি একেবারে প্রধান, মুখ্যত যে স্বরধ্বনিটি স পুষ্ম শীষ ধ্বনি, সেটা হচ্ছে তালব্য স। সব জায়গায় কি আছে? না। বিদেশি কিছু কিছু শব্দে আমরা স এস দন্তস্ব ব্যবহার করি, যেমন বাস, সিগারেট, সাইকেল, সিনেমা, নতুন বিদেশি ইংরেজি শব্দ ব্যবহার করি। কিছু কিছু আরবি ফার্সি শব্দেও আমরা অনেক সময় স ব্যবহার করি। কিন্তু যুক্ত ব্যঞ্জনে বিভিন্ন জায়গায় স এস এর উচ্চারণ আমরা পাই। একটা বাংলা উপভাষা আছে যাকে আমরা রকের ভাষা বলি, তাতে সবসময় স আছে। বা মেদিনীপুরের উপভাষায় আপনারা স বেশিরভাগ সময় পাবেন। আবার কোনো কোনো জায়গায় হুগলি, হাওড়া, এই সমস্ত দক্ষিণ 24 পরগনা, এসব জায়গায় সব তালব্য সই বেশিরভাগ পাবেন। তারা বলবে সারকে একটা ভালো থেকে সিট খুঁজে দাও, তো এরকম। বা সিগারেট খেতে খেতে সাইকেল চড়ে সিনেমা দেখতে গেলাম, এরকম আপনারা পাবেন। এই উপভাষাগুলোর কথা আমি বাদ দিলাম। আমাদের যেটা মান্য চলিত ভাষা, প্রমিত ভাষা, সেখানে বেশিরভাগই হচ্ছে তালব্য স। কিন্তু ওই যে বললাম, বিদেশি শব্দে কিছু স আছে। আর যুক্ত ব্যঞ্জনে নির্দিষ্ট জায়গায় এস উচ্চারণ হয়। এটা লেখার সঙ্গে বাঙালির উচ্চারণের একটা বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কি আমি অন্যত্র আমার পুরনো থিসিসেও আছে, আর আমার বাংলা বলো বলে একটা বইয়েতেও আছে, কোথায় কোথায় স উচ্চারিত হয় সেটা আমি দেখিয়েছি। যে যেখানে যুক্ত ব্যঞ্জনে ত, থ, দ, ধ, ন এই পরের ব্যঞ্জন থাকে, আগে যে কোনো স থাকে, এবং ল, র, ল, ত, থ, দ, ধ, ন, র, ল, এই যুক্ত থাকে যে কোনো স এর সঙ্গে, সেখানে স উচ্চারণ হবে। ত কোথায়? আস্ত, ব্যস্ত, রাস্তা, খাস্তা। থ কোথায়? স্বাস্থ্য, প্রস্থ। দয়ের সঙ্গে তো হবে না, কারণ সটা হচ্ছে অঘোষ, কাজে দটা ঘোষ হবে না। কিন্তু নয়ের সঙ্গে দেখা যাবে যে স্নান, স্নাতক। তবে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তালব্য সর বেলায় ব্যতিক্রম হয় কেন, প্রশ্ন কেন হয়? আমি বলবো প্রশ্নটা হচ্ছে পরে শিক্ষিত বাঙালির মনে হয়েছে আরে তালব্য স আছে, আমি কেন স উচ্চারণ করছি। সাধারণ বাঙালি কিন্তু প্রশ্ন বলে, বেশিরভাগ বাঙালির কাছে আপনি শুনবেন প্রশ্ন। কিন্তু একটু লেখাপড়া জানা সচেতন বাঙালি তারা প্রশ্ন বলে। হয়তো জানি না প্রেসিডেন্সি কলেজ বা শান্তিনিকেতন থেকে উদ্ভব হয়েছিল কিনা। তো এটাকে আমি বলবো স্পেলিং প্রোনাউন্সিয়েশন, বানান দেখে একটা সচেতন উচ্চারণ। কিন্তু দেখুন যে শ্লীল, অশ্লীল, শ্লাঘা, আমরা শ্লাঘা, শ্লীল, অশ্লীল বলি না। শ্রম, শ্রম, বিশ্রাম, আশ্রম, কেমন? এমনকি ওই দন্তস্বর মফলা রিকার, তাতেও আমরা দেখি ম লুপ্ত হয়ে গেছে, স্মৃতি আমরা বলি, কেমন? কাজে এই প্রথমত যে সই থাকুক না কেন, তার সঙ্গে ত, থ, ন,
র, ল এগুলো যুক্ত হলে সেটা স উচ্চারণ হবে। এইটা গেল একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হলো, আমি জানি না আমি খুব বেশি জটিলতার মধ্যে যাচ্ছি কিনা। 2 নম্বর নিয়ম হলো যে ক, খ, প, ফ এর সঙ্গে যদি থাকে দন্তস্ব, বেশিরভাগ ক্ষেত্রে দন্তস্বই থাকে, দন্তস্বর ক, দন্তস্বর ক্ষয়, দন্তস্বর পয়, দন্তস্বর ভয়, শব্দের গোড়ায় এখানে এসের উচ্চারণ হয়। স্কন্ধ, কেমন? তারপরে স্ফুট, স্ফুরণ, কিন্তু শব্দের গোড়ায় না থাকলে এটা আবার স্বরে এসে যায়। কেমন? যেমন ধরুন মধুসূদনের একটা কথা, সংস্কৃত নাটকের বিস্কম্ভক, যেটাকে আমরা বিস্কম্ভক বলি না, বা আস্পর্ধা, যেটাকে আমরা আস্পর্ধা বলি না, কেউ কেউ হয়তো বানান দেখে বলে আস্পর্ধা বলি না। স্ফুরণ কিন্তু বিস্ফোরণ, এই রকম পরিবর্তন হয়ে যায়। এখন যে প্রশ্নটা এটা থেকে উঠে পড়ে, আমি বানান সংস্কারের ব্যাপারটা একটু ছুঁয়ে যায়, যে আমি ছুঁয়ে এবং এটাকে পার হয়ে যেতে চাই। যে অনেকেই বলেন এই এত সব পরিবর্তন হয়ে গেছে বাংলা ভাষা, এটাকে এই উচ্চারণ অনুযায়ী বানান লেখা যায় কিনা। আমি লিপিতে চলে গেলাম, আমি বর্ণমালার কথা আবার ফিরে আস। সেখানে কিন্তু আমরা বলেছি, আমরা 1986 পর বাংলা একাডেমিতে এ নিয়ে প্রচুর চর্চা হয়েছে। বাংলা একাডেমির বানান নীতিও একটা, তাতে দেখবেন আমরা বলেছি যে ধীরে ধীরে আমরা এক লাফে উচ্চারণ অনুযায়ী বানানে যেতে পারবো না এই কারণে যে উচ্চারণ অনুযায়ী বানানটাও কিন্তু ছেলেমেয়েদের শেখাতে হবে। উচ্চারণ অনুযায়ী বানান, শাসন যে তালবসায় আকার, তালবসায় ওকার, দন্ত নয় হসন্ত হবে, এটা ছেলেমেয়েরা সহজে, এই পুরনো অভ্যাস ছেড়ে তারা সহজে এটা জানতে পারবে না। অধ্যাপক বলে যে ও দয় হসন্ত, ধয়াকার, পয়কার, ক হসন্ত লিখতে হবে, এটা ছেলেমেয়েরা বুঝতে পারবে না। তার ফলে উচ্চারণ অনুযায়ী বানান আমরা এক লাফে যেতে পারবো না, যে জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে ধাপে ধাপে বাংলা একাডেমি যে বলেছে না, তৎসম শব্দের বানান যা আছে, তৎসম শব্দের বিকল্পও আছে, আমরা সহজতর বিকল্প নিয়েছি। হর্ষইকার, হর্ষকার, যেমন উষা দীর্ঘকার বানান ছেড়ে দিয়ে হর্ষকার আমরা নিয়েছি। আমি বানান সংস্কার থেকে চলে আসি, বানান সংস্কার আমাদের বিষয় নয় আজকে। তাহলে আমাদের প্রথমত বর্ণমালার চেহারাগুলো বদলানো যাবে কিনা, প্রথম কথা, যে এক একটা একক বর্ণ তার চেহারা বদলানো যাবে কিনা। স্বরধ্বনি থেকে আমি আরম্ভ করি, স্বরবর্ণ থেকে। স্বরবর্ণের যাকে বলে অ্যালোগ্রাফ, অর্থাৎ একটা মূল চেহারা আছে, আবার আমাদের বেশ কিছু স্বরবর্ণের আবার একটা আলাদা চেহারা আছে, যেটাকে অ্যালোগ্রাফ বলে। গ্রাফিমিক্স বা লিপিতত্ত্ব ভাষায় অ্যালোগ্রাফ বলে। হর্ষই আছে, হর্ষ ইকার আছে, আছে আকার আছে, দীর্ঘই আছে, দীর্ঘ ইকার আছে। কেন বলা বাহুল্য, রোমান লিপির আদল যদি আমরা ধরি এবং যদি আমরা মনে করি যে রোমান লিপি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ লিপি, তাহলে আমাদের একটা হীনম্মন্যতা জাগে এবং আমরা ভাবি যে না, সব রোমান লিপির মতো করতে হবে, পরপর বসিয়ে যাও। পরপর বসিয়ে গেলে স্বরবর্ণগুলো আপনারা দেখবেন, হাতের লেখা তো প্রচুর লোক লেখে এখনও, কি ভয়ঙ্কর সময় বেড়ে যায় লেখার সময়, কাগজের জায়গা বেড়ে যায় ভয়ঙ্কর। রবীন্দ্রনাথ লিখতে র, অ, ব, দীর্ঘই, ন, দ, র, ন, আ, থ, পরে যদি অ নাও লিখে, এই যে আলাদা আলাদা করে রোমানের মতো ব্যঞ্জন লেখা, স্বর লেখা, তাতে আমাদের লেখার পরিশ্রম এবং আমি বলবো লেখার জায়গা, কাগজ খরচ অনেক বেশি হবে। এবং তাও সত্যি সত্যি ছেলেমেয়েদের শেখাতে হবে, এমন নয় যে তারা নিজে নিজেই শিখে যাবে যে এই ভেঙে 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 কীভাবে লেখা যায়, এটা নয়, শেখাতে হবে। তো
কাজেই আমরা ওই দুটো চেহারা কেন হলো এ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, দুটো চেহারা কেন হলো স্বরবর্ণের। তখন আমরা বলি যে এটা খানিকটা প্রয়োজন হয়েছিল, যাকে ইংরেজিতে বলে ইকোনমাইজিং, অর্থাৎ হাতের পরিশ্রম কমাবার জন্য, জায়গাও হয়তো কমানোর জন্য। পুঁথি পাতা অনেক জায়গা নেবে, কমানোর জন্যে হর্ষইর জায়গায় হর্ষইটা অনেক সহজে লেখা যায়, দীর্ঘইর জায়গায় দীর্ঘ ইকারটা অনেক সহজে লেখা যায়, হর্ষ ইত্যাদি। তো ব্যাপারটা জানি, অনেক হর্ষ উ আস্ত লেখার চাইতে হর্ষ উকার, দীর্ঘ উ আস্তা লেখার চাই দীর্ঘ উকার অনেক সহজ। কিন্তু তাতেও বাংলা লেখায় একটা প্যাঁচ ছিল। প্যাঁচটা কি আপনারা জানেন যে হর্ষ ইকার দীর্ঘ ইকার একটা করেই চেহারা, কিন্তু হর্ষ উকারের প্রায় 4টে চেহারা। কয় হর্ষ উকার একরকম, রয় হর্ষ উকার আরেক রকম, হয় হর্ষ উকার আরেক রকম, আবার দন্তন্বয় তয় হর্ষ সেটা আবার আরেক রকম, নিচে একটা ওয়ের মতো। তা আমরা বাংলা একাডেমিতে আমরা এগুলো সহজ করে দিয়েছিলাম, তার ফলে আমাদের প্রচুর গালাগাল খেতে হয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে না, স্বচ্ছ হোক, যতটা সরল করা যায়। আমরা হর্ষ উকার তুলে দিচ্ছি না, কিন্তু হর্ষ উকারটাকে একটাই চেহারা রাখছে। তেমনি দীর্ঘ উকারও, যে রয় দীর্ঘ উকার একরকম, কেমন আবার পরে দীর্ঘ উকার আরেক রকম, দীর্ঘ উকারটাকেও একরকম চেহারা এনেছে। এইভাবেই আমরা কিছু কিছু বর্ণের সংস্কার করেছিলাম বাংলা একাডেমিতে 1995 পর থেকে 2001 পর্যন্ত আমরা কিছু কিছু করেছিলাম। সেগুলো সুখের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারের ছোটদের যে পাঠ্য বই তাতে চালু রয়েছে, এবং অনেক ছোটদের পত্র পত্রিকা যেমন শুকতারা বা এমনকি বড়দের পত্রিকা কথা সাহিত্য, এগুলোতে চালু আছে। আমি দেখেছি বাংলাদেশে আরও সুখের বিষয় যে বাংলাদেশেও ছোটদের পাঠ্য বইয়ে, স্কুলের পাঠ্য বইয়ে এই স্বচ্ছ এটা গৃহীত হয়েছে। মূলত আমি ভেবেছিলাম এটা, সেখান থেকে ওই আমার বানান সংস্কারের বইয়ে এই প্রস্তাবটা ছিল। তো সেখানে এইখানে এইটুকু হয়েছিল সংস্কার। বিদ্যাসাগরের পরে সামান্য সংস্কার। আর যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করেছেন যে কিছু কিছু চেহারা আমরা স্বচ্ছ করার চেষ্টা করেছিলাম। যেমন পারিনি যেগুলো, সেগুলো রফলা, রেফ, কর্মধ্বনশয়, বর্গীয় ইয়, এইগুলো ভাঙতে পারিনি, কিন্তু জফলা পারিনি, এগুলো পারিনি। আমরা চেয়েছিলাম যে ছেলেমেয়েরা দেখে চিনতে পারে কোন দুটো ব্যঞ্জন যুক্ত হয়েছে বা 3টে ব্যঞ্জন যুক্ত হয়েছে। সব ক্ষেত্রে পারিনি, এটা সত্যি কথা। কিন্তু ওই যে হয় ময় আর হয় ময় ব্রাহ্মণ, কেমন এই ব্রাহ্মণটা চেহারাটা বদলে দেওয়া হয়েছে। মূর্ধনস ইয়, যেটা মূর্ধনসের মূর্ধন্য আসলে, সেটাকে অনেকেই মূর্ধনস ইয় ভাবে। মূর্ধনসের মূর্ধন্যটাকে নিচে আনা হয়েছে। এইভাবে কিছু কিছু পরিষ্কার, মানে স্বরবর্ণ স্বরচিহ্নের ক্ষেত্রে যেমন হয়েছে, ব্যঞ্জন চিহ্নের ক্ষেত্রেও কিন্তুটাকে দন্তন্বয় ত লিখে পরে একটা আস্ত হর্ষকার দেওয়া হয়েছে। এইরকম বর্ণের চেহারায় বা বর্ণ ভেদ যেটা অ্যালোগ্রাফ, তার চেহারায় খানিকটা সংগতি এবং স্বচ্ছতা আনার চেষ্টা হয়েছে, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রেও হয়েছে। বর্ণমালার বিন্যাসে আমরা কি চেহারা আর বদলাবো, এই প্রশ্নটা এখানে উঠতেই পারে। এখন খোলাখুলি আলোচনা করাই যায় আর কি বর্ণগুলোর চেহারা বদলাবার দরকার আছে। ক যেভাবে লিখি, ককে সেভাবে লিখবো না, অন্য কোনো উদ্ভাবন করব। আমার মতে সেটা একটু বেশি এগিয়ে ভাবা হবে। আমার মনে হয় বর্ণগুলি যেভাবে বাংলায় আছে সুন্দর, আমাদের মতে সুন্দর, জানি না অন্যদের কাছে কি, সৌন্দর্য তো আপেক্ষিক, আমাদের মতে সুন্দরভাবে সাজানো আছে। এখন বলতে হবে যে বাড়তি যা আছে, ধরা যাক উঙ আর অনুস্বার একই ধ্বনি,
এই দুটোকে কি এক করা যায়? অর্থাৎ তাহলে বর্ণমালার একটি প্রতীক কমে যাবে। এইটা নিয়ে আপনারা ভাবুন, আপনারা আলোচনা করুন। আমার মতে এক করলে ভালো হয়, কিন্তু আমার মতটাই তো সব নয়। আর আমরা এটা লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করেছেন, আমরা তথাকথিত পণ্ডিতেরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম, কিন্তু বাকি জগৎ সিদ্ধান্ত উপেক্ষা করে গেল। বড় বড় খবরের কাগজ তারা গ্রাহ্যই করলো না। তা সত্ত্বেও যে আমাদের কাজগুলো একটু একটু জায়গায় গৃহীত হয়েছে, এতে আমরা ভরতে গেছি। কিন্তু এটা তো হয় যে কোনো গণতান্ত্রিক দেশে পণ্ডিতদের সিদ্ধান্ত সবসময় একটা রাষ্ট্র যদি সাহায্যে এগিয়ে না আসে, জোর করে না বসায়। যেমন ঢাকার মানে বাংলাদেশের সরকার বলে দিয়েছে যে বাংলা একাডেমির বানান সবাইকে মানতে হবে। রাষ্ট্র সেখানে জোর করেছে বলে সবাই বাংলা একাডেমির বানান মানে। বেশিরভাগই, যদিও প্রথম আলো নামের পত্রিকা তাদের নিজেদের একটা বানান পদ্ধতি বার করেছে, আনন্দবাজার এখানে যেমন করে, সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেটা হলো যে আমরা সিদ্ধান্ত নিতেই পারি, আমরা আলোচনা করতেই পারি, এই আলোচনাটার দরকার আছে। আমাদের বিদ্যাসাগরের ২০০ বর্ষে এই আলোচনাটার দরকার আছে। বিদ্যাসাগর যা করে দিয়েছেন এটা তার জন্য তিনি নমস্য, প্রণম্য আমাদের। কিন্তু সেখানেই থেমে থাকবো, তাহলে মানে আমাদের সম্বন্ধে বিদ্যাসাগরের ধারণা খারাপ হয়ে যাবে। তো তাহলে আপনারা ভাবুন যে প্রথমত ব্যঞ্জন বর্ণের জায়গায় যদি আসি, উঙ্গ আর অনুস্বারকে একটা কোনো রাখা যায় কিনা, একটি রাখা যায় কিনা। ওই সব সংস্কৃত সন্ধিটন্ধির নিয়ম আমি জানি, কোথায় ম হসন্ত থাকলে উঙ্গ হবে, সে সমস্ত অত জানাবার দরকার নেই। ছেলেমেয়েরা বানান একটা থাকলেও যা লিখবে, দুটো থাকলে তাদের আরও অসুবিধা হবে। তা একটা করা যায় কিনা এইটা নিয়ে ভাবুন। ইয়োকে এই কিন্তু আমি বাদ দেবার প্রশ্ন যেটা, মানে বা অনুসারকে এক করা যায়, কিন্তু আমরা যদি তৎসম শব্দের বানানটা সংস্কৃতের মতো রেখে দিই, সংস্কৃতের যে কোনো বিকল্পের একটা নিয়ে, দুরকম বিকল্প অনেক শব্দে আছে, তাহলে তাহলে আমরা ইও বাদ দিতে পারবো কিনা, তাহলে আমরা মূর্ধন্যও বাদ দিতে পারবো কিনা, যেগুলো বাংলায় উচ্চারিত হয় না, তাহলে আমরা অন্তঃস্থকেও বাদ দিতে পারবো কিনা, এই সমস্যাটা আমাদের দেখা দেবে। কাজে এটাও বিচার করতে হবে, সত্যি সত্যি বর্ণমালা সংস্কারে আমরা কোন পর্যন্ত এগোবো, কোনগুলো বাদ দেব, কোনগুলো বাদ দেব না। তৃতীয় কথা, আরেকটা, দুটো আমার মতে দুটো, যেমন তয়ের দুটো চেহারা আছে আমাদের। ব্যঞ্জনধ্বনিটা, ব্যঞ্জনধ্বনি এমনিতে হচ্ছে হসন্ত, তাতে কোনো স্বরধ্বনি সাধারণভাবে থাকে না, কিন্তু আমাদের বর্ণমালাতে আমরা একটা স্বরধ্বনি উচ্চারণ করে সেগুলো পড়ি, ক, খ, গ, ঘ, পরে একটা অ লাগিয়ে পড়ি। কাজে সেই জন্যই বিদ্যাসাগর এই খণ্ডতটাকে নিয়ে এসেছিলেন, পুঁথিতে ছিল খণ্ডত, পুঁথি থেকে নিয়ে এসেছিলেন, বর্ণমালায় জায়গা দিয়েছিলেন। কিন্তু এটা ভাবতে পারেন একটা অপেক্ষাকৃত কম সংকটজনক একটা প্রস্তাব, সেটা হলো খণ্ডতটাকে তুলে দিয়ে তয় হসন্ত দিয়েই কাজটা চলে কিনা। একটা অক্ষর কমে যাবে, কারণ দেবনাগরীতে কিন্তু তয় হসন্ত দিয়ে লেখা হয়, দেবনাগরীতে খণ্ডত নেই। কাজে আপনারা এটা ভাবতে পারেন যে দুটো আস্ত তটা রইল, বর্গের তটা, আর পরের যে শেষে আছে খণ্ডত, এই খণ্ডতটা আমরা বাদ দিয়ে তয় হসন্ত দিয়ে লিখলাম। অনেক রকমের যুক্তি বিপক্ষে আসবে, দেখতে বিচ্ছিরি ইত্যাদি ইত্যাদি। সৌন্দর্যের যুক্তিটা খুব গোলমেলের যুক্তি। প্রায় যেমন আমরা বাংলা একাডেমিতে যখন সেমিনার হতো, প্রায় বলতেন যে দীর্ঘইকার দিলে মনে হয়, ওই খানিকটা দীর্ঘইকার দিলে মনে হয় বউয়ের মাথায় ঘোমটা আছে, এরকম একটা কিছু। হ্যাঁ, বাড়ি দীর্ঘইকার দিলে নিজের বাড়ি, আর হর্ষইকার দিলে সাধারণ বাড়ি, এইরকম সব যুক্তি আসতো।
তো সেইটা কিন্তু আপনারা ভাবুন এই খণ্ডত্বটা তুলে দেওয়া যায় কিনা, তাহলে তয় হসন্ত দিয়ে তার বদলে কাজ চলে কিনা। র খণ্ডত্ব দিলে আমাদের সংস্কৃত বর্ণমালার সঙ্গে বিচ্ছেদ ঘটার আমাদের বর্ণমালার কোনো কারণ নেই, খণ্ডত্বটা বাদ দেওয়া যেতে পারে। র, ল, তালব্য, দন্তস, হ, সেগুলো আমাদের মানে আমাদের ধ্বনিতে যেহেতু আছে, এবং দন্তসটা আছে উচ্চারণ। এটা অনেক তর্ক হয়েছে এটা ফোনিম না অ্যালোফোন। ফোনিম এবং অ্যালোফোনের সংজ্ঞা বদলাতে হবে। আমি তো মনে করি ফোনিম, কারণ যখন আমরা কাউকে স স বলতে পারি, শ্যামবাজারের শশীবাবু, তখন আমরা তাকে বিদ্রুপ করি এই জন্যে যে আমাদের বাংলা স্ট্যান্ডার্ড থেকে আলাদা, অর্থাৎ আমাদের ধারণা আছে যে স আর স আলাদা। এই ধারণাটা বড় কথা। ফোনিমের ধারণা এই যে আমার বোধটা যে দুটো ধ্বনি আলাদা। কাজে মেদিনীপুরের মানুষেরা, পুরুলিয়ার মানুষেরা, তারা যখন স বলেন আমরা তাদের অনেক সময় বিদ্রুপ করি, কি তোরা বা শ্যামবাজারে বা এই রকের ছেলেরা যখন স স স করে। কাজে এটা ফোনিম, কাজে দন্তস্বটা রাখা দরকার। মূর্ধন্যস্বটা সম্বন্ধে আমার সত্যি কোনো প্রীতি নেই। মূর্ধন্যস্ব তুলে দেওয়া যেতে পারে না। মূর্ধন্যস্বর নিজস্ব ওই টঠ ইত্যাদির সঙ্গে একটা উচ্চারণ আছে, কিন্তু ওটা অ্যালোফোনের উচ্চারণ, অর্থাৎ তালবস্বর টয় লিখলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই যে বললাম তৎসম শব্দের বোঝা আমাদের ঘাড়ে রয়েছে, তৎসম শব্দ আমাদের মূর্ধন্যস্বর ট দিয়েই লিখতে হবে। ওষ্ঠ, কাষ্ঠ, যেমন উষ্ট্র, সব আমাদের মূর্ধন্যস্বর দিয়েই লিখতে হবে। কাজে মূর্ধন্যস্বরকে বাদ দেওয়া, যদি আমরা তৎসম শব্দের বানান রাখি, তাহলে মূর্ধন্যস্বরকে বাদ দেওয়া চলবে না। আর সব ঠিকই আছে। হ্যাঁ, আরেকটা কথা স্বরবর্ণের প্রসঙ্গেই আমার বলার কথা, সেটা হচ্ছে লিটাকে রাখার কোনো অর্থ হয় না। আমিও বোধহয় রাখিনি আমার হাতে খড়ি বইতে। লিটা আমাদের স্বরবর্ণের তালিকা থেকে অনায়াসে বাদ যেতে পারে। লি সংস্কৃতেই দুটো একটা শব্দে ছিল, কাজে লিটাকে রাখার কোনোই অর্থ হয় না। আর সব ঠিকই আছে। আর একটা নতুন স্বরধ্বনি আমাদের বাংলায় যেটা আছে, এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। এটা একটা বাংলা ভাষার বৈধ স্বরধ্বনি, কিন্তু আমাদের বর্ণমালায় আমি আমাদের একটা লেখায় দেখেছি 10 ভাবে লেখা, 10 রকম ভাবে, জফলা দিয়ে, জফলায় আকার দিয়ে, একার দিয়ে, মাত্রাওয়ালা একার দিয়ে, এমনকি শুধু আকার দিয়ে, জ্ঞান, বিজ্ঞান, এগুলোতে দেখুন শুধু আকার দিয়েও উচ্চারণ হয়। তো এই এর জন্য কোনো প্রতীক আপনারা উদ্ভাবন করবেন কি না, এটা নিয়ে শিশির কুমার দাস, মনীন্দ্র কুমার ঘোষ, এরা অনেকে বলে গেছেন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলে গেছেন। এটা ভাবা দরকার যে একটা বাড়তি ব্যঞ্জন স্বরধ্বনির চিহ্ন রাখা যায় কিনা। তার মধ্যে বর্গীয় বটা আমরা অনায়াসে বাদ দিতে পারি। অন্তঃস্থ ল, ব, ওই বয়ের কোনো দরকার নেই, ওটা আমরা ও, আ বা ও দিয়ে লিখি, বর্গীয় বটা অনায়াসে বাদ দিতে পারি। আমার একটা নতুন বাচ্চাদের প্রথম বাংলা শেখার বই বেরিয়েছে, হাতে খড়ি বলে, তাতে আমি ওটা বাদ দিয়েছি। এর আগে আনন্দ পাবলিশার থেকে বেরিয়েছিল প্রথম বই বলে, তাতেও আমি বর্গীয় বটা বাদ দিয়েছি। বর্গীয় ব বাচ্চাদের শেখাবার কোনো দরকার নেই। ওই বর্গীয় না, আমি দুঃখিত, অন্তঃস্থ ব বাচ্চাদের শেখাবার কোনো দরকার নেই। বর্গীয় ব অবশ্যই শেখাবার দরকার আছে, আমাদের বর্গীয় ব তো আছে। তো এইরকমভাবে কিছু গ্রহণ বর্জন করে স্বরধ্বনির ক্ষেত্রে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে বর্জনের তালিকাটা বেশি, গ্রহণের তালিকাটা তত বেশি নেই। যে অনুস্বারের মধ্যে একটি, বর্গীয় ব বর্জন, ত খণ্ডত মধ্যে একটি, ত বলা বাহুল্য, ত এই ইত্যাদি। বিসর্গ আমাদের উচ্চারণ এর প্রতিফলন আছে, বিসর্গের উচ্চারণ আমাদের নেই।
তবু হয়তো বিসর্গটা অতঃপর এই তৎসম শব্দের ক্ষেত্রে বিসর্গ আমাদের রাখতেই হবে। অধঃপতন এইগুলোতে উচ্চারণের ব্যঞ্জন ডবল হয়ে যায় পরের ব্যঞ্জনটি, কিন্তু বিসর্গ আমাদের রাখতেই হবে। চন্দ্রবিন্দুও রাখতে হবে, কারণ বাংলায় ওই অনুনাসিক স্বর আমাদের আছে, একদম পুরোপুরি সবটাই অনুনাসিক হয়। ওই আর অনুসারটার কথা তো বললামই। আমি জানি না আর কিছু বাদ দিয়ে গেলাম কিনা। এই আলোচনাটা চলুক। আমার মনে হয় বিদ্যাসাগর যদি থাকতেন আমাদের মধ্যে উৎসাহ দিতেন। তিনি যেমন ছেলেদের মারামারিতে উৎসাহ দিতেন, সংস্কৃত কলেজের বারান্দা থেকে ছেলেরা মারামারি করছে খুব উৎসাহ দিচ্ছেন, তা আমাদের পণ্ডিতদের মধ্যে মারামারিতেও তিনি নিশ্চয়ই খুব উৎসাহ দিতেন। তাকে আমি আমার প্রণাম জানাই আপনাদের আলোচনায়, এবং একটা স্পষ্ট সিদ্ধান্তে এই আলোচনা চক্র সফল হোক। নমস্কার। প্রফেসর পবিত্র সরকার মশাইকে ধন্যবাদ। তিনি তার বক্তব্যে একটা সার্বিক পিকচার তুলে ধরেছেন বাংলা বানান, বাংলা ধ্বনি, বাংলা বর্ণ সমস্যা নিয়ে। তিনি শুরুতেই বলেছেন যে বর্ণমালা সংস্কার করতে বর্ণের শারীরিক পরিবর্তন লাগে, আর লিপি সংস্কার করতে বানানে কিভাবে একটার পর একটা লেখা হবে তার ব্যবস্থা। তিনি সংস্কৃত বর্ণমালার যে বিজ্ঞানসম্মত বিন্যাস সেটাকেও অ্যাপ্রিসিয়েট করে তিনি বলতে চেয়েছেন পৃথিবীর নানা দেশে, এমনকি অত্যন্ত অ্যাডভান্স কান্ট্রিতেও সংস্কৃত ভাষার বিন্যাসের প্যাটার্ন তারা অনুকরণ করেছেন, তারা সেগুলোকে ফলো করার চেষ্টা করেছেন। যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অনেক ভাষাতেই এক করে দেখানো হয়, কিন্তু সংস্কৃতর ক্ষেত্রে স্বরবর্ণের একটি অবস্থান, ব্যঞ্জনবর্ণের আরেকটি অবস্থান, এবং সেগুলোকে একটি নির্দিষ্ট অর্ডারে সাজিয়ে রাখার ব্যাপারটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। যেমন তিনি উদাহরণ দিয়েছেন কোরিয়ান ভাষায় হাঙ্গুল লিপিতে তারা সংস্কৃতকে প্রায় একই প্যাটার্নে সংস্কৃতকে ব্যবহার করেছেন। তো এই জিনিস আমরা সকলেই জানি, সেটা উনি আবার নতুন করে উল্লেখ করেছেন। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে বিদ্যাসাগরের বর্ণমালা পরিবর্তনের মধ্যেও সংস্কৃত থেকে যেহেতু এটা আমরা গ্রহণ করেছি, সেখানেও কিন্তু প্লেস অফ আর্টিকুলেশন এবং ম্যানার অফ আর্টিকুলেশন অনুযায়ী স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে সাজানো হয়েছে। বাংলা একাডেমি পরবর্তীকালে ধাপে ধাপে লিপি ও বানান পরিবর্তনের কাঠামো তৈরি করেছেন। আমি আগেই বলেছি, অনেক ক্ষেত্রে সেগুলো গৃহীত হয়েছে, আবার অনেক ক্ষেত্রে সেগুলো গৃহীত হয়নি। সবশেষে তিনি আরও একটি কথা আমাদের সকলের কাছে রেখেছেন, সেটা হচ্ছে বর্ণমালা আরও কিছু পরিবর্তন করা যেতে পারে বলে তিনি মনে করছেন, অনেকেই মনে করছেন। সেই পরিবর্তন আমরা চাইছি কিনা সকলের জন্য উনি এটা ছেড়ে দিয়েছেন। যে যেমন মনে করবেন তারা সেইভাবে ব্যবহারের কথা ভাবতে পারেন, লিখতে পারেন। আমি পরবর্তী বক্তা হিসেবে অধ্যাপক পলাশ বরণ পালকে এবার অনুরোধ করছি তিনি তার বক্তব্য আমাদের কাছে রাখুন। নমস্কার। আমাদের আজকের সভার আলোচ্য বিষয় বর্ণমালা এবং হরফ। অবশ্যই বাংলা বর্ণমালা এবং বাংলা হরফ, কিন্তু আমি যদি সেভাবে নাম না বলে যদি বিদ্যাসাগরী বর্ণমালা এবং বিদ্যাসাগরী হরফ বলি, তাহলেও হয়তো প্রায় কারোরই আপত্তি হবে না। কারণ বাংলা বর্ণমালা বলতে এখন আমরা যে সমস্ত বর্ণের সমাহার বুঝি এবং যে অনুক্রমে সেগুলোকে সাজাই, সেটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন বিদ্যাসাগর মশাই। এবং বাংলা হরফও নানান রকম হয়েছে, নানান প্রযুক্তির ফলে নানান বদল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ লোকে বাংলা হরফের
কথা যখন ভাবেন তখন তারা যে রকম হরফের কথা ভাবেন সেটা হচ্ছে বিদ্যাসাগরী হরফ। কাজে সেই দিক থেকে দেখলে আমাদের এই যে বর্ণমালা এবং এই যে হরফ, সেগুলো বিদ্যাসাগরের হাতেই বলা যেতে পারে তৈরি হয়েছিল। এখন তৈরি হয়েছিল কথাটা বলার মধ্যে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। এর মানে এই নয় যে তার আগে বাংলা লেখা হতো না, বিদ্যাসাগর প্রথম বাংলা লেখার উপকরণ তৈরি করেছিলেন, তা তো নয়ই। বর্ণমালাও ছিল, হরফও ছিল, কিন্তু সেগুলোর সংস্কার নানানভাবে করেছিলেন বিদ্যাসাগর। দুই অংশ সম্বন্ধেই আমি খানিকটা বলবো। প্রথমে বর্ণমালা সম্পর্কে বলি, তারপরে হরফ সম্পর্কে। বর্ণমালা বিদ্যাসাগরের আগে বাংলায় যা লেখা হতো তাতে 16টি স্বর এবং 34টি ব্যঞ্জন থাকত। রামমোহন যখন গৌড়ীয় ব্যাকরণ লিখেছেন তখন সেইভাবেই লিখেছেন। তারপরেও বিভিন্ন শিশু শিক্ষার জন্য বই যেগুলো বার হয়েছিল সেগুলোতেও সব এই 16 স্বর এবং 34 ব্যঞ্জনের হিসেব। এমনকি 1850 খ্রিস্টাব্দে প্রকাশিত মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বইতেও আমরা দেখতে পাচ্ছি এই 16 স্বর 34 ব্যঞ্জন। কিন্তু তার কয়েক বছর পরেই যখন বর্ণ পরিচয় বেরোলো বিদ্যাসাগর মশাইয়ের, তখন এই ছক থেকে সরে গেলেন বিদ্যাসাগর। কেন সরলেন তা তিনি ব্যাখ্যা করে দিলেন বর্ণ পরিচয়ের ভূমিকায়। স্বরবর্ণ 16-র জায়গায় তার হিসেবে দাঁড়ালো 12। কি বাদ গেল? প্রথমত অনুস্বার এবং বিসর্গ, এই দুটো তিনি বললেন যে এই দুটো স্বরবর্ণের মধ্যে থাকার কথাই নয়, অতএব এই দুটোকে তিনি ব্যঞ্জন বর্ণের মধ্যে চালান করে দিলেন। আর দেবনাগরীতে সংস্কৃত লেখার জন্য দীর্ঘ রি এবং দীর্ঘ লি ব্যবহার করা হতো। বিদ্যাসাগর বললেন যে এইগুলো বাংলার পক্ষে অপ্রয়োজনীয়, এগুলোকে বাদ দিলেই হয়। বেশ, তাহলে 16টার থেকে 4টে বাদ গিয়ে 12টা রইল। সেই 12টা তিনি তার বর্ণ পরিচয়ে একটা চৌখুপির আকারে প্রতি লাইনে 4টি করে বর্ণ এবং সেরকম 3টে লাইন। প্রথম লাইনে অ আ হ্রস্বই দীর্ঘই, তারপরের লাইনে হ্রস্ব দীর্ঘ রি লি এবং শেষ লাইনে এ ওই ও ও। এখন বিদ্যাসাগর যেগুলোকে বাদ দিলেন এগুলো নিয়ে কোনো বিতর্ক ওঠার খুব কোনো সম্ভাবনা আমি দেখছি না, কিন্তু যা রেখে দিলেন তার মধ্যে হয়তো একটু আধটু প্রশ্ন তোলা যেতে পারে যে বিদ্যাসাগর দীর্ঘ রি দীর্ঘ লি বাদ দিলেন, ঠিক আছে, কিন্তু এমনি লি যেটা মানে সেটাকে যদি হ্রস্ব লি বলা যায়, সেই হ্রস্ব লিটাকে কেন রেখে দিলেন? সেটা তো বাংলায় ব্যবহার হতো না। কাজে যে যুক্তিতে তিনি দীর্ঘ রি এবং দীর্ঘ লিকে বাদ দিলেন সেই একই যুক্তিতে তো এটাকেও বাদ দেওয়া উচিত ছিল। সেটাকে বাদ দিলেন না কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কেন তিনি বাদ দেননি, তিনি কোথাও তা ব্যাখ্যা করেননি। কেন তিনি লিকে রেখে দিয়েছেন? ক্ষীণ একটা সম্ভাবনার কথা মাথায় আসে যে ব্যঞ্জন বর্ণ লেখার সময় যেমন ক থেকে ম পর্যন্ত প্রথম যে 25টা ব্যঞ্জন বর্ণ, সেগুলোকে 5টা লাইনে, প্রতি লাইনে 5টা করে বেশ একটা চৌকো আকারে লেখা হয়। সেটা দেখতে বেশ ভালো লাগে, তার একটা আলাদা আকর্ষণ আছে।
তা কাজে ওরকম বেশ চৌকো আকারে পুরো বর্ণমালাটাকে যদি সাজানো যায় সেটা হয়তো দেখতে ভালো লাগবে, এরকম কোনো চিন্তা কি বিদ্যাসাগরের মনে কাজ করেছিল? এর উত্তর আমরা জানি না। বেশ, অকারণ বর্ণনা হয় একটা রইল, কিন্তু অন্য একটা বর্ণের থাকার কথা ছিল, ওখানে ঢোকার কথা ছিল। সেটাকে বিদ্যাসাগর যদি ঢোকাতেন তাহলে হয়তো আখেরে ভালো হতো বাংলা ভাষার। সেই দিকটায় উনি নজর দিলেন না। সেটা হচ্ছে যে সংস্কৃত একটা স্বরধ্বনি যেটা ছিল না কিন্তু বাংলায় আছে, সেটা হচ্ছে অ্যা। এই যে এক, এক যে আমরা উচ্চারণ করি এক, সেই একের প্রথম যে স্বরধ্বনিটি সেইটা তো সংস্কৃত ছিল না, কিন্তু ধ্বনি পরিবর্তনের ইতিহাসে সেটা বাংলায় এসে উপস্থিত হয়েছিল। এটার জন্য যদি একটা স্বরবর্ণ বরাদ্দ করা যেত, আমি মানছি যে এক বানান হয়তো কেউ এই নতুন স্বরবর্ণ দিয়ে লিখতে চাইতেন না, কেননা তৎসম শব্দের প্রতি আমাদের একটা বিরাট মোহ আছে। সেই মোহটা যুক্তিসঙ্গত হোক কি না হোক, মোহটা যে আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বহু অতৎসম শব্দেও তো এই এই স্বরধ্বনিটা উচ্চারিত হয়। বিদ্যাসাগরের জীবৎকালেই কালীপ্রসন্ন সিংহ এই স্বরধ্বনিটি লেখার জন্য জফলায় আকার দিয়ে লিখতে থাকেন। তার হুতম পাচার নকশার মধ্যে খেলা বানান, মেলা বানান, এরকম বানান, ওই খেলা ক্ষয় জফলায় আকার এরকম দেখা যায়। কাজে চেষ্টা চলছিল তখন, সেই চেষ্টায় বিদ্যাসাগর সাড়া দেননি। কেন দেননি আমরা জানি না, কিন্তু তারপরে এতদিনেও সেই চেষ্টা কোথাও গিয়ে পৌঁছয়নি। আজও সেই উচ্চারণের জন্য একটা বর্ণ বাংলা বর্ণমালায় নেই। এমনকি এমন অনেক বর্ণ প্রতিষ্ঠা করার জন্য কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রীতিমতো প্রাণপাত করে চলেছেন, যে বর্ণগুলোর বাংলা শব্দে উচ্চারণ নেই, কোনো বিদেশি শব্দের উচ্চারণ বোঝাবার জন্য সেই বর্ণ ব্যবহার করা হয়। জয়ের তলায় একটা ফুটকি দেওয়া হবে কিনা এই নিয়ে প্রচণ্ড তৎপরতা চলেছে, অথচ বাংলায় যে ধ্বনিটি রয়েছে সেই ধ্বনিটির জন্য কিছুই করা হয়নি। রবীন্দ্রনাথ একটা ছোট্ট চেষ্টা করেছিলেন এক সময়, কিন্তু সেটাও ধোপে টেকেনি, লোকজন মেনে নেয়নি। যাই হোক, সেটার কথায় আমি আর যাচ্ছি না। ব্যঞ্জন বর্ণের কথায় আসি। ক থেকে ম পর্যন্ত খুব বেশি কিছু বলবার নেই, কিন্তু তারপরে বিদ্যাসাগর মশাই একটা জিনিস যেটা করলেন, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এইগুলো তো সংস্কৃতই ছিল না, কিন্তু এরকম উচ্চারণ বাংলায় চালু হয়ে গিয়েছিল। সুতরাং এই বর্ণগুলোকে অনেক সময় পুঁথিকাররা উচ্চারণটা আলাদা বোঝানোর জন্য একটা ফুটকি টুটকি দিতেন, কিন্তু সেটা বর্ণমালার মধ্যে সেটাকে স্বীকৃতি দেওয়া, এই কাজটা বিদ্যাসাগর করলেন। এবং অন্তস্থ জ এবং অন্তস্থ য়, এই দুটোর যে আমরা তফাৎ করি উচ্চারণে, অবশ্যই দুটোর বিরাট তফাৎ। সেটাও তো সংস্কৃত, তো দেবনাগরীতে তো সেটা একই বর্ণ ছিল, ইয়া। তো কাজে সেই তফাৎটা বর্ণমালায় স্বীকৃতি দেওয়ার কাজটাও বিদ্যাসাগর করলেন। তার মানে এই যে বাংলা উচ্চারণের কথা ভেবে তিনি বাংলা বর্ণমালা সাজাচ্ছিলেন। এটা একটা অসাধারণ চিন্তা। এই চিন্তা
মানে বিদ্যাসাগরের মতো একজন সংস্কৃত পণ্ডিত এই কথা চিন্তা করছিলেন, মানে সেটা ভাবলেও বেশ অবাক লাগে এবং তার প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। তাহলে আবার প্রশ্ন জাগে যে অন্তস্থ বটা তিনি কেন রেখে দিলেন, এবং অন্তস্থ ব নিয়ে যদি তবুও কিছু বলা যায় যে ঠিক আছে, যুক্ত বর্ণে অন্তস্থ ব আর বর্গীয় বয়ের উচ্চারণ একরকম হয় না, কিন্তু অন্তস্থ অটাকে তিনি যেখানে লিখলেন বর্ণমালার মধ্যে, তার জায়গা কি সত্যি সেখানে ছিল? যেখানে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণের পরে অন্যান্য বর্ণ শুরু হয়, সেখানে দেবনাগরীতে ছিল ইয়, র, ল, ও। এইগুলোকে আমরা বলি অন্তস্থ বর্ণ। এখন এই অন্তস্থ বর্ণ যে চারটে, তার মধ্যে তো অন্তস্থ অ রয়েছে, কাজে অন্তস্থ অটাকে তিনি সেখানে রেখে দিয়ে নতুন উচ্চারণ স্বীকার করবার জন্য যে বর্ণটির প্রয়োজন হচ্ছে অর্থাৎ অন্তস্থ জ, সেটাকে যদি তিনি পরে রাখতেন, যেরকম পরে রেখেছিলেন তিনি ডয় শূন্য র এবং ঢয় শূন্য র, সেই জায়গায় তিনি যদি রাখতেন তাহলে হয়তো ব্যাপারটা অনেক যুক্তিসঙ্গত হতো। তবে এখানে কেউই বাদ পড়েনি, কাজে সেদিক থেকে কোনো ক্ষতি বৃদ্ধি হয়তো হয়নি, কিন্তু যেভাবে আমরা বর্ণমালাটাকে বুঝি সেইটার হয়তো খানিকটা তফাৎ ঘটত যদি অন্তস্থ ইয়টাকে তিনি আগে রাখতেন র ল এর সঙ্গে এবং অন্তস্থ জটাকে তিনি পরে রাখতেন। যাই হোক, এরকম আরো অনেক কথা বলা যায়, কিন্তু সেই কথা ছেড়ে আমরা এবারে লিপি বা হরফের দিকে আসি। হরফের ব্যাপারে বিদ্যাসাগরের আগে খুব যে সর্বজনমান্য রূপ অনেক কিছুরই ছিল না, আবার অনেক যুক্ত বর্ণের, যুক্ত বর্ণ মানে সেটা ব্যঞ্জন এবং ব্যঞ্জনের যুক্ত হতে পারে, আবার ব্যঞ্জনের সঙ্গে স্বরের যুক্ত রূপও হতে পারে। অনেক যুক্ত বর্ণের এরকম কোনো বিশেষ বিশেষ রূপ ছিল, যেমন কয়ের রস্যুকার লেখা হতো এমন একটা ভাবে যেটায় দেখলে তার মধ্যে কও বোঝা যেত না, রস্যুকারও বোঝা যেত না, সেটা একটা নিজস্ব তার একটা চেহারা ছিল। এরকম নিজস্ব চেহারা বিদ্যাসাগরও অনেকগুলোকে রেখে দিলেন, কেননা হয়তো খুব বেশি বদল করতে গেলে লোকের মনে বিক্ষোভ বেড়ে যেত এবং হয়তো অসুবিধা হতো, সেজন্য হয়তো কিছু কিছু রেখে দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এটাও ঠিক যে সেই সময়ে যখন ছাপাখানা প্রসার লাভ করছে, সংবাদপত্রের বাজার বেড়ে উঠছে, সেই রকম সময় এই বদলটা করলে হয়তো সেই বদলগুলো আরো সহজে লোকের মনের মধ্যে গৃহীত হতে পারত। কিরকম বদলের কথা বলছি সেটা বোঝানোর জন্য আমি একটা নমুনা দেখাচ্ছি। বিদ্যাসাগর যে লিপি তৈরি করলেন তাতে কত রকম ভাবে হ্রস্বকার লেখা হতো তা দেখুন। আবারও বলছি, এই হ্রস্বকারগুলো সব যে বিদ্যাসাগরের সৃষ্টি তা নয়, কিন্তু এগুলোকে বিদ্যাসাগর গ্রহণ করেছিলেন। কয় রস্যুকার, এটা ধরতে পারেন স্বাভাবিক রস্যুকার, কিন্তু তার সঙ্গে দেখুন আরো কত রকমের রস্যুকার আছে। মানে দন্তেশ্বয় রস্যকার হতে গেলে দন্তের শটাকেই একটু দুমড়ে নেওয়া হচ্ছে, তালব্যস্বয় রস্যকার দেওয়ার জন্য আবার একটা অন্য রকমের দেখতে রস্যকার হয়ে যাচ্ছে, সেই একই রস্যকার দন্তের নয়তয় বা দন্তের শয়তয় রস্যকার দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে।
রয় রস্যুকার দেওয়ার জন্য আবার সেই ওই রকম দেখতেই একটা রস্যুকার, কিন্তু সেটা রয়ের ডান দিকে গিয়ে বসছে। দয় রস্যুকার দেওয়ার জন্য দয়ের তলার ডাঁটিটাকে মুড়ে রস্যুকারের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। হয় রস্যুকার তো একেবারে সম্পূর্ণ নিজেই আলাদা একটি প্রতিষ্ঠান, সেটা এমন যে তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। তাই এত রকমের রস্যুকার মেনে নেওয়ার কি প্রয়োজন ছিল বিদ্যাসাগরের? শুধু রস্যুকার নয়, আরো আরো অন্য জিনিসও দেখুন। যেমন ধরুন এই শব্দটিতে গুপ্ত, তলায় একটা গোল মতন জিনিস যেটা দেখতে পাচ্ছেন, সেটা প্রথম বর্ণে সেটা হচ্ছে হ্রস্বকার, কিন্তু দ্বিতীয় বর্ণে সেটা হচ্ছে ত। কিংবা এই দেখুন দুটো শব্দ, রূপ আর হৃদয়। রয়ের ডান দিকে যে আকৃতি বসেছে সেটি হচ্ছে দীর্ঘকার বোঝানোর জন্য, আর অন্য শব্দে হয়ের ডান দিকে সেই একই আঁকড়ি বসেছে রিকার বোঝানোর জন্য। আমি আমার ধ্বনিমালা বর্ণমালা বলে একটি বই আছে, তাতে লিখেছিলাম যে আপনি রূপ চান বা হৃদয় চান, আপনাকে ব্যবহার করতে হবে সেই একই আঁকড়ি। সেটা কি অভিপ্রেত? কিংবা ধরুন এই যে নানান রকমের জফলা, নয়ের সঙ্গে দন্তেশ্বরের সঙ্গে তালব্যস্বরের সঙ্গে জফলা বসাতে গেলে তাদের ডান দিকের ডাঁটিগুলোকে মুড়ে একটা কমলালেবুর কোয়ার মতো করে জফলাটা বসানো, এর কি কোনো প্রয়োজন ছিল? এগুলো কি অনায়াসেই বর্জন করা যেত না? এবং এমন নয় যে এগুলো সবাই এইভাবে লিখতেন, অন্যভাবেও লেখা হতো। তার দু একটা নমুনা আমি এক্ষুনি দেখাবো। যেগুলো যুক্ত ব্যঞ্জন, তার মধ্যেও ধরুন কয় রফলা। এখন কয় রফলা যেরকম বিদ্যাসাগরী হরফে যেরকম কয় রফলা আমরা দেখতে অভ্যস্ত, সেটা মধ্যে তো ক কোথায় আছে বোঝবার কোনো উপায় নেই। এখন দেখুন এইগুলো তো হঠাৎ কেউ একজন ওইরকম একটা চেহারা লিখে ঘোষণা করেছে যে এটা কয় রফলা, এইভাবে তো হয়নি। এগুলো তো বিবর্তনের মধ্যে দিয়ে হয়েছে। লোকে হাতে লেখা পুঁথি, হাতে লেখা পুঁথি তখন চালু ছিল, তো সেই হাতে লেখবার সময় একটু একটু এধারত্ব হয়ে যেতই। যেটা পরিষ্কার একটা কয়ের রফলা ছিল, আস্তে আস্তে হয়তো ওই কয়ের যে তেকোনা অংশটা, সেই অংশটা ছোট হতে হতে এই যে রূপটা শেষ অবধি দেখা যাচ্ছে সেই রূপটা এসে উপস্থিত হয়েছিল। তো তার জন্য সেই রূপটাকেই প্রামাণ্য রূপ হিসেবে নিয়ে সত্যিকারের কয় রফলার রূপটাকে বর্জন করার কি প্রয়োজন ছিল? উঁয় গ এরকম আর একটা, এটাও শুরু যখন হয়েছিল তখন তার মধ্যে পরিষ্কার একটা উঁ এবং পরিষ্কার একটা গ দেখা যেত, কিন্তু তারপরে ওই হাতের লেখায় একটা ঝট করে টান দিয়ে দেওয়া হলো, তাতে লিখতে সুবিধা হয়, এই করতে করতে সেটা অন্যরকম চেহারা হয়ে গিয়েছিল। এখন আমরা সুবিধার জন্য দুটো শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে যুক্ত বর্ণের স্বচ্ছ রূপ আর অস্বচ্ছ রূপ। স্বচ্ছ রূপ মানে যেখানে যুক্ত বর্ণের চেহারাটা দেখেই পরিষ্কার বোঝা যায় কোন কোন বর্ণ যোগ করে সেটা তৈরি করা হয়েছে। আর অস্বচ্ছ রূপ হচ্ছে তার ঠিক উল্টোটা, বোঝাই যাচ্ছে। এখন ব্যাপারটা এমন নয় যে স্বচ্ছ রূপগুলো কোনোদিন ছিল না। স্বচ্ছ রূপগুলোই প্রাথমিকভাবে ছিল এবং তার থেকে বিবর্তন হতে হতে অন্য রূপগুলো এসেছে। বিদ্যাসাগরের থেকে বহুদিন আগেকার সময়েরও পুঁথি যদি দেখা যায়, তাতে এরকম স্বচ্ছ রূপ
এমন অনেক দেখা যায় যেগুলোর জন্য বিদ্যাসাগরী হরফে অস্বচ্ছ একটি রূপ গ্রহণ করা হয়েছিল। এই যেমন দেখুন, ভারতচন্দ্রের লেখা একটি অন্নদামঙ্গলের একটি পুঁথির থেকে মূর্ধন্য ষয় নয়, এখানে কিন্তু পরিষ্কার মূর্ধন্য স দেখা যাচ্ছে এবং তার তলায় একটা মূর্ধন্য দেখা যাচ্ছে। সেই রূপটিকে গ্রহণ না করে পরবর্তীকালে এর থেকে খানিকটা বিকৃত হয়ে যে রূপটি দাঁড়িয়েছিল, অর্থাৎ মূর্ধন্য স এবং তার পিঠে দুটি কুঁজের মতো দেখতে জিনিস, সেইটাকে গ্রহণ করা হলো। শুধু হাতের লেখায় নয়, ছাপার হরফেও এরকম স্বচ্ছ যুক্ত বর্ণ দেখা যেত বিদ্যাসাগরের সমসাময়িক কালেও। যেমন ধরুন, এই একটা উদাহরণ দেখাচ্ছি। বিবিধার্থ সংগ্রহ বলে একটি বিখ্যাত পত্রিকা বেরোতো সেই সময়। সেই পত্রিকার 1858 খ্রিস্টাব্দের একটি সংখ্যার একটি পৃষ্ঠার থেকে খানিকটা ছবি তুলে দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমত যে ভয় রফলা, ভয় রফলা যেভাবে লেখা হয়েছে সেটা কিন্তু স্বচ্ছ, পরিষ্কার একটা ভ, তার তলায় পরিষ্কার একটা রফলা। আবার দেখুন নয় তয় রস্যৌকার, এখানে এটাও স্বচ্ছ, একটা ন আছে, একটা ত আছে এবং তার তলায় একটা পরিষ্কার রস্যৌকার আছে। এবং মনে রাখবেন এটা 1858 খ্রিস্টাব্দের ছাপা, মানে বর্ণ পরিচয় যখন বেরিয়েছে মোটামুটি সেই একই সময়ের ছাপা। কিন্তু এই যে স্বচ্ছ চিহ্নগুলো দেখালাম, এই চিহ্নগুলো কিন্তু বিদ্যাসাগরী হরফে গৃহীত হয়নি, তার জায়গায় গৃহীত হয়েছিল অস্বচ্ছ কিছু চিহ্ন, যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এখন এই গ্রহণের ফল বেশ সুদূর প্রসারী হয়েছে। ওই যে মূর্ধন্য ষয়ের সঙ্গে মূর্ধন্য ন, তৃষ্ণা, তৃষ্ণাটা মূর্ধন্য ষয়ের সঙ্গে কি যোগ করা হয় হয়তো অনেকে জানেন না। এখন বলতে পারেন যে এটা জানাটা কি খুব জরুরি? আমরা যদি দেখে বুঝতে পারি যে এটার উচ্চারণ কিরকম হবে, সেটাই তো দরকার। একদিক থেকে সেটা ঠিক, কিন্তু যদি স্বচ্ছ হতো তাহলে আরো সহজে বুঝতে পারতাম, এটাও ঠিক। অর্থাৎ ওই যে মূর্ধন্য ষয়ের পিছনে একটি বা একটি না দুটি কুঁজ দেওয়া জিনিসটা দেখে যে আমাদের শিখতে হয় যে এটার উচ্চারণ শয় নয় এরকম, যদি সত্যি সত্যি আমরা একটা স দেখতে পেতাম এবং একটা ন দেখতে পেতাম, তাহলে সেটা আমাদের আলাদা করে শিখতেও হতো না। কাজেই সেইখান থেকে অনেকটা কিন্তু সুবিধা হতো, যারা নতুন করে ভাষা শিখছে তাদের সুবিধা হতো। বিভাষী কোনো লোক যদি বাংলা ভাষা শিখতে চাইতো তাদের সুবিধা হতো। এই সুবিধাগুলো খানিকটা বিদ্যাসাগরী হরফের অনেকগুলো চিহ্নে এই সুবিধাটা নেই। এখন বলতে পারেন যে এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বিদ্যাসাগর এত কিছু করেছিলেন, তারপরে এই আরো একটু কিছু কেন করলেন না, এইটা নিয়ে এখন নাকে কান্না কাঁদাটা কি উচিত হচ্ছে? আসলে ব্যাপারটা কি, ওই যারা অনেক কিছু করেন তাদের কাছ থেকেই আরো কিছু পাওয়ার আমাদের ইচ্ছে জাগে। এবং এটাও ঠিক যে বিদ্যাসাগরের মতো একজন লোক যদি করে যেতেন তাহলে ওটা চলতো, ওটা স্থায়ী হতো। কিন্তু তারপরে অন্য অনেকেই ছোটখাটো চেষ্টা করেছেন, কিন্তু সেটা হয়নি। এখন বিদ্যাসাগর কেন এইভাবে করেছিলেন? তিনি তো একজন যুক্তিবাদী মানুষ ছিলেন, তিনি কেন এইভাবে করেছিলেন?
আসল ব্যাপারটা হচ্ছে যে আজকের যুগে আমরা একটা ছাপার হরফ সম্বন্ধে যা ভাবি, বিদ্যাসাগরের সময় ঠিক ব্যাপারটাকে সেইভাবে ভাবাই হতো না। আজকের যুগে আমরা একজন কারোর যদি হাতের লেখা খুব সুন্দর হয় তাহলে আমরা বলি ছাপা হরফের মতো হাতের লেখা। অর্থাৎ ছাপা হরফটাই হচ্ছে প্রামাণ্য রূপ, সেইটার যত কাছে যেতে পারবে তত ভালো। বিদ্যাসাগরের সময় তখনও মুদ্রণ সবে আসছে, কাজে তখনও পর্যন্ত যাদের হাতের লেখা খুব সুন্দর সেই রূপটাকেই মনে করা হতো যে এইটাই হচ্ছে আদর্শ রূপ। কাজেই ছাপাটা তার যত কাছাকাছি আসতে পারবে ছাপাটা তত ভালো হবে, এইরকম একটা মনের মধ্যে ধারণা ছিল, সকলেরই ছিল। বিদ্যাসাগর সেইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, এটাই হয়তো ঠিক। ওই যে বললাম দয় রস্যুকার দিতে গেলে দয়ের তলাটা কেন মুড়ে দিতে হবে, ঘটনা হচ্ছে এই যে লোকে যখন কলম দিয়ে লেখে তখন তাড়াতাড়ি লেখবার সময় ওই ওখান থেকে দটা লেখার পর আর কলমটা ওঠায় না, ওটাই মুড়ে দিয়ে রস্যকারটা লেখে। কাজে সেইভাবে লেখা হতো, কাজে ছাপাতেও সেইভাবে করতে হবে, এবং এইরকম অন্যান্য বর্ণের ক্ষেত্রেও। তবে সত্যি কথা বলতে কি, এটা হচ্ছে আন্দাজ। সত্যি সত্যি বিদ্যাসাগর কি ভেবেছিলেন, কি চিন্তা করে তিনি তার সবকটি বর্ণ সাজিয়েছিলেন, সবকটি বর্ণের চেহারা সম্বন্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা তো আমরা জানি না। তিনি যে কটা সম্বন্ধে লিখে গেছেন সেইগুলো সম্বন্ধে জানি, বাকিগুলো সম্বন্ধে জানি না। আমার মনের মধ্যে অনেকদিন খুব একটা ইচ্ছে আছে যে যদি কোনোদিন বিদ্যাসাগরের সঙ্গে দেখা হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করব। আমি জানি অনেক ইচ্ছের মতো এই ইচ্ছেটা বোধহয় পূরণ হবে না, তবে এই কথাটা এখানে বিশেষভাবে বললাম তার কারণ আজকের এই সভার আয়োজন যারা করেছেন, এশিয়াটিক সোসাইটি, যাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে এখানে বলবার সুযোগ দেওয়ার জন্য। সেই এশিয়াটিক সোসাইটি অনেক অসাধ্য সাধন করেছেন, তাই এশিয়াটিক সোসাইটির দরবারেই বলে রাখলাম, যদি তারা এরকম আর একটা কোনো অসাধ্য সাধন করতে পারেন, যদি একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন। নমস্কার। অধ্যাপক পাল বিদ্যাসাগরের পরিবর্তন করা বাংলা বর্ণমালাকে বিদ্যাসাগরী বর্ণমালা বলতে পছন্দ করেছেন। বিদ্যাসাগরের আগে 16টি স্বর ছিল, 34টি ব্যঞ্জন ছিল, বহুদিন, এমনকি গৌড়ীয় ব্যাকরণ রামমোহন রায় তখন থেকে এই মোটামুটি বিন্যাস চলে আসছিল। তিনি সেটিকে 12 স্বর এবং 40 ব্যঞ্জনে রূপান্তরিত করেন। হয়তো তৎসম শব্দের প্রতি মোহের কারণেই বেশ কিছু সংস্কার তিনি করে উঠতে পারেননি। যেমন কিছু সংস্কার তিনি করতে পারতেন, তিনি ইচ্ছে করেই হয়তো করেননি। যেমন সেই সময় বাংলা এর জন্য কোন রকম সিম্বল ব্যবহার করা আজও হয় না, কিন্তু তখন কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশাতে কালীপ্রসন্ন সিংহ ব্যবহার করেছিলেন খেলা ক্ষয় জফলা আকার লয়াকার, মেলা ময় জফলা আকার লয়াকার, এগুলো উনি ব্যবহার করেছিলেন। এইগুলোকে ব্যবহার করার সুযোগ ছিল, কিন্তু বিদ্যাসাগর মশাই সেটিকে গ্রহণ করেনি। তেমনি সংযুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে 2টি বা 3টি ব্যঞ্জনকে সংযুক্ত করার যে ব্যবস্থা, সেটা তখনকার দিনে চল ছিল, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওই আলাদা করে সিম্বল সেগুলোকে তিনি ব্যবহার করেছেন। একটি কথা বলে তিনি শেষ করেছেন যে এই সমস্ত পরিবর্তন যেগুলি করা হয়েছে আর যেগুলো করা যায়নি বা করা হয়নি, সেগুলো নিয়ে এই মুহূর্তে আমাদের বলার কিছু নেই, কারণ বিদ্যাসাগরকে তো এই প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা পেতে পারি না।
তাই আমাদের মোটামুটি ধরে নিতে হবে তার মনের ইচ্ছেটা তিনি পালন করেছেন, করে দেখিয়েছেন, এইটুকুই আমরা বলতে পারি, তার বেশি নয়। আমাদের পরবর্তী বক্তা বা শেষ বক্তা অধ্যাপক আশিস খাস্তগিরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজ আমি আমার বক্তব্যের শুরুতেই এশিয়াটিক সোসাইটি কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাকে এখানে বিদ্যাসাগর সম্বন্ধে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আমার আজকের বক্তব্য বিষয় বিদ্যাসাগরের প্রাইমার বর্ণ পরিচয়। 19 শতকের শিশু পাঠ্য প্রাইমারের একটা বিশাল তালিকা আছে, কিন্তু বাংলা প্রাইমার রচনায় প্রথম বাঙালির উৎসাহ ছিল না। এই ব্যাপারে অগ্রণী ছিলেন শ্রীরামপুরের মিশনারিরা। 1816-তে তাঁরা 12 পৃষ্ঠার একটি প্রাইমার প্রকাশ করেছিলেন, যার নাম লিপিধারা। এরপর 2 দশক কেটে গেছে, তখনও বাঙালি কিন্তু নিজের ভাষার জন্য প্রাইমার রচনায় এগিয়ে আসেনি। এর কারণটি কিন্তু অন্য জায়গায়। প্রাচীন এবং মধ্যযুগের বাঙালি শিশুর হাতে খড়ি হতো পাঠশালায়, সেখানে গুরুমশাইদের সঙ্গে মুখে মুখে চলত শুভঙ্করী আর্যা, চৌতিসা, নামতা শিক্ষা। 19 শতকের সূচনাও এইভাবেই হয়েছিল। বাঙালি এই ব্যাপারে মাথা ঘামায়নি, মাথা ঘামিয়েছিলেন মিশনারিরা। 1816-তেই এদেশীয় শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে তারা তথ্যাদি প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করলেন, তার নাম হিন্টস রিলেটিভ টু নেটিভ এডুকেশন। পরের বছর স্থাপিত হয়েছে কলকাতা স্কুল বুক সোসাইটি 1817। এই স্কুল বুক সোসাইটির উদ্যোগে জেমস স্টুয়ার্ট এ দেশীয়দের জন্য একটি বর্ণমালা লিখেছিলেন, তার নামই বর্ণমালা 1818-তে। বইটির প্রথমে আছে বর্ণমালা আর শেষে 3 সিলেবল যুক্ত শব্দ। বইটিকে ছাপার হরফে বাংলা বর্ণমালার সম্ভবত প্রথম প্রচেষ্টা বলে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে করেছেন। আমরা অবশ্য বইটি দেখিনি। আর লং বলেছেন 1816-তে লিপিধারাতে বইতে আকৃতি অনুসারে ধ্বনিগুলি সাজানো ছিল, তাহলে সেটিও প্রাইমার, এক ধরনের প্রাইমার। 1835-এ প্রথম বাঙালি ঈশ্বরচন্দ্র বসু লিখলেন শব্দসার। লংয়ের মতে এটিও বর্ণমালা শেখার বই। সুতরাং দেশীয় মতে বর্ণশিক্ষার এটি প্রথম বই। 1835-এই শ্রীরামপুরের তমোহর প্রেস থেকে মিশনারিরা প্রকাশ করলেন আরেকটি প্রাইমার, এবং লং বলেছেন যে এটি পাঠযুক্ত বাংলা বর্ণ শিক্ষার বই। 1839, তার কয়েক বছর পরেই স্থাপিত হলো হিন্দু কলেজ পাঠশালা, এবং 1840-এ পরের বছর তত্ত্ববোধিনী পাঠশালা। এই দুটি পাঠশালাতেই কিন্তু স্টুয়ার্টের বর্ণমালা গৃহীত হয়নি, এবং তারা তাদের জন্য নিজস্ব বর্ণমালা লিখেছিলেন। এবং হিন্দু কলেজ পাঠশালাতে যে প্রাইমারটি লেখা হলো তার নাম শিশু সেবধি, এবং শিশু সেবধির একটা সিরিজ, তার লেখক রামচন্দ্র বিদ্যাবাগীশ। 6টি খণ্ড আমরা দেখেছি, যেমন 1840-এ প্রথম দুভাগ, এরপর শিশু সেবধি বর্ণমালা, শিশু সেবধি বর্ণমালা 3, বর্ণমালা প্রথম ভাগ, বর্ণমালা দ্বিতীয়, ইত্যাদি। এরপর তত্ত্ববোধিনী পাঠশালার জন্য লেখা হয়েছিল নতুন বর্ণমালা। প্রথম খণ্ড 1840-এ এবং দ্বিতীয় খণ্ড ওই একই বছরে। আমরা মনে করছি যে ওই প্রাইমার লেখার পেছনে অক্ষয় কুমার দত্তের হাত ছিল যথেষ্ট।
কারণ তখন কিন্তু অক্ষয় কুমার 8 টাকা বেতনে ওই পাঠশালার শিক্ষক। 1841 বাংলা প্রাইমার রচনার ধীরে ধীরে একটা দুটো করে বেরোচ্ছে। 1841-এ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি থেকে প্রকাশিত হলো জ্ঞানারুণোদয়। বইটিতে 18টি পাঠ আছে, প্রথমে ব্যঞ্জনধ্বনি এবং পরে স্বরধ্বনি। 1846-এ স্কুল বুক সোসাইটি নতুনভাবে বার করলেন বর্ণমালার 2টি খণ্ড। এর আর 3 বছর কাটল। 3 বছর পরেই স্থাপিত হলো বেতুনের স্কুল 1849। এই 49-এই বাংলা প্রাইমারের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এলো। তা তখন ওই স্কুলে যারা নিজেদের মেয়েদের পাঠিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মদন মোহন তর্কালঙ্কার। তিনি অবৈতনিক শিক্ষক হিসেবে সেই স্কুলে শিক্ষাদান করেছেন এবং ছাত্রীদের উপযুক্ত পাঠ্যগ্রন্থের অভাব পূরণ করতে লিখেছিলেন শিশু শিক্ষা সিরিজের প্রথম 3 ভাগ, 1849, 50 এবং 1850। প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু শিশু শিক্ষা বাংলার ঘরে ঘরে সমাদৃত হয়েছিল। শুধু বালিকা বিদ্যালয় নয়, কারণ এটি তো লেখা হয়েছে বালিকাদের জন্য। শুধু বালিকা বিদ্যালয় নয়, সকলের জন্যই শিশু শিক্ষা আদর্শ শিক্ষা হতে পেরেছিল। প্রচলিত প্রথা ভেঙে মদনমোহন প্রথমে স্বরধ্বনি এবং তারপরে ব্যঞ্জনধ্বনিকে রেখেছিলেন, এবং এই 2 ধরনের ধ্বনিরই আকৃতি সাম্য অনুসারেও সজ্জা পরে আছে। প্রথম ভাগে তিনি মদনমোহন রাখলেন অসংযুক্ত বর্ণ, আর দ্বিতীয় ভাগটি করলেন সংযুক্ত ধ্বনির উদাহরণ। প্রথম ভাগের সেই বিখ্যাত কবিতাও রয়ে গেছে আমাদের মনে আজও, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। আর 2টি কলি এখনো আমরা আবৃত্তি করি, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। এখানে কিন্তু গাড়ি বানানটা রস্বইকার তিনি দিয়েছিলেন। দ্বিতীয় ভাগের মুখবন্ধে মদনমোহন বলেছিলেন, যে সকল সংযুক্ত বর্ণ বাংলা ভাষায় একেবারে অপ্রচলিত এবং সংস্কৃত ভাষা তো বিরল প্রচার, তৎসমুদায় শিশুগণের অনাবশ্যক অভ্যাস পরিশ্রম পরিহারার্থে পরিত্যক্ত হইয়াছে। মদনমোহনের এই ঘোষণাটা কিন্তু অনেক দিক থেকেই বৈপ্লবিক, এটা আমরা মনে করি। এর 6 বছর পর এলো 1855। নির্মেদ, যুক্তিশীল ও সুঠাম গদ্যের ভঙ্গিতে দেখা দিল বিদ্যাসাগরের বর্ণপরিচয়। শিশু শিক্ষা এবং বর্ণপরিচয়ে পরবর্তীকালের বাংলা প্রাইমারের মান ও আদর্শটি স্থির করে দিয়েছে। শিশু শিক্ষাকে আরও পরিমার্জিত, পরিশীলিত করে বৈজ্ঞানিক কাঠামোয় বিদ্যাসাগর যেভাবে বাংলা ধ্বনিকে স্থাপন করেছেন, সাজিয়েছেন, তাকে অতিক্রম করা আজও আমাদের পক্ষে সম্ভব হয়নি। এইবার আমরা পরপর আসি। 1855-তে তিনি যখন বর্ণপরিচয় লিখছেন, তখন কিন্তু মদনমোহনের সঙ্গে তার অভিন্ন হৃদয় বন্ধুত্বে চিড় ঘটে গেছে। 1849-এ যখন মদনমোহন শিশু শিক্ষা লিখেছিলেন, তখন তাদের মধ্যে গাঢ় বন্ধুত্ব ছিল, কিন্তু 6 বছর পরে তাদের বাক্যালাপ বন্ধ, হয়তো মুখ দেখা দেখিও বন্ধ। আমাদের মনে হয়েছে এই কারণেই কি তিনি বিদ্যাসাগর ভিতরে ভিতরে আরেকটি প্রাইমার লেখার তাগিদ অনুভব করেছিলেন। ততদিনে শিশু শিক্ষার প্রথম ভাগের 10টি সংস্করণ আর দ্বিতীয় ভাগের অন্তত 7টি এবং তৃতীয় ভাগের 6টি সংস্করণ প্রকাশিত হয়েছে। 1849-এ মদনমোহন যখন শিশু শিক্ষা রচনা করেন, তখনও বিদ্যাসাগরের সঙ্গে তার অভিন্ন হৃদয় বন্ধুত্ব ছিল, কিন্তু 55-তে বিদ্যাসাগর যখন বর্ণপরিচয় লিখলেন, তখন দুজনের বাক্যালাপ বন্ধ, হয়তো মুখ দেখা দেখিও বন্ধ।
আমাদের সন্দেহ হয় যে এই জন্য কি বিদ্যাসাগর ভিতরে ভিতরে একটু তাগিদ অনুভব করেছিলেন আরেকটি প্রাইমার লেখার জন্য। ততদিনে তো শিশু শিক্ষা চারদিকে সাড়া ফেলে দিয়েছে। 1855 মধ্যে প্রথম ভাগের 10টি সংস্করণ, দ্বিতীয় ভাগের 7টি সংস্করণ প্রকাশিত হয়েছে। আমাদের মনে হতেই পারে যে দুটি বইয়ের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, অর্থাৎ বিদ্যাসাগর তার বর্ণপরিচয়ে শিশু শিক্ষা থেকে কিভাবে ঋণী ছিলেন। প্রথম 1 নম্বর, মদনমোহনের মতো বিদ্যাসাগর প্রথম ভাগে স্বরধ্বনিগুলি আকৃতি সাম্য অনুসারে সজ্জিত করেননি ঠিকই, কিন্তু দুজনেই বর্ণের পরিচয় বা পরীক্ষা নেওয়ার জন্য ব্যঞ্জন ধ্বনিকে প্রায় একইভাবে সাজিয়েছিলেন। 2, মদনমোহন প্রথম ভাগের পাঠ অংশটুকু ছন্দে সাজিয়েছেন, বিদ্যাসাগর গদ্যে। তবু বর্ণপরিচয় পদ্যের ছোঁয়া সামান্য হলেও আছে। যেমন বলছেন, পথ ছাড়ো জল খাও, হাত ছাড়ো বাড়ি যাও, বা কথা কয়ে জল পড়ে, হাত নাড়ে খেলা করে। এখানে এই জল খাও আর জল পড়ে অংশটুকু কিন্তু শিশু শিক্ষাতেও আছে। 3, দুটি বইয়ের দ্বিতীয় ভাগের মুখবন্ধ বা বিজ্ঞাপন একটু তুলনা করে দিই। শিশু শিক্ষা সংযুক্ত বর্ণপরিচয়ের নিমিত্ত দ্বিতীয় ভাগ সংকলিত হইল। বর্ণপরিচয়, সংযুক্ত বর্ণপরিচয় এই পুস্তকের উদ্দেশ্য। শিশু শিক্ষা সুকুমারমতি বালক বালিকা দিগের কেবল সংযুক্ত অক্ষরের পরিচয় ও অভ্যাস করিতে অত্যন্ত অসুখ ও বিরাগ জন্মে, এজন্য প্রত্যেক সংযুক্ত অক্ষরের উদাহরণ স্বরূপ এক এক উপদেশ বাক্য বিন্যস্ত করা গিয়াছে। বর্ণপরিচয় বলছেন, ক্রমাগত শব্দের উচ্চারণ ও বর্ণ বিভাগের শিক্ষা করিতে গেলে অতিশয় নিরস বোধ হইবেক ও বিরক্তি জন্মিবেক, এজন্য মধ্যে মধ্যে এক একটি পাঠ দেওয়া গিয়াছে। অদ্ভুত ভাবে দুজনের বক্তব্য এবং উদ্দেশ্য কিন্তু একই। 4, প্রথম ভাগ শিশু শিক্ষা এবং বর্ণপরিচয় প্রথম ভাগের যে উদাহরণ দিয়েছেন সেই উদাহরণ কেমন? শিশু শিক্ষা, কদাচ মিছা কথা কহিও না। বর্ণপরিচয়, কখনো মিছা কথা কহিও না। শিশু শিক্ষা, পাঠের সময় গোল করিও না। বর্ণপরিচয়, পড়িবার সময় গোল করিও না। শিশু শিক্ষা, খেলা করিও না। বর্ণপরিচয়, সারাদিন খেলা করিও না। শিশু শিক্ষা, ভোর হইয়াছে আর শয়ন করিও না, এখন মুগ্ধ। এইবার বর্ণপরিচয়। বর্ণপরিচয়ের মধ্যে এই লাইনটি একটু অন্যভাবে দেখুন, ভোর হইয়াছে আর শুইয়া থাকিব না, উঠিয়া মুখ ধুই। এবার শিশু শিক্ষায়, পাঠের কালে ভালো বলিতে না পারিলে এক পাঠীরা উপহাস করিবে, গুরুমশায় ভালোবাসিবেন না। এবার বর্ণপরিচয়, ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না, পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন। শিশু শিক্ষা, বেলা হইল পড়িতে চলো, কাপড় পরো। বর্ণপরিচয়, বেলা হইল পড়িতে চলো, তুমি কাপড় পরো। শিশু শিক্ষায় বলছেন পাঠের সময় গোল করিও না, আর বর্ণপরিচয় বলছেন কখনো পড়িবার সময় গোল করিও না। 5, মদনমোহন দ্বিতীয় ভাগে 189টি সংযুক্ত ধ্বনির উদাহরণ দিয়েছেন, আর বিদ্যাসাগর দিয়েছেন 178টি। 131টি ক্ষেত্রে বিদ্যাসাগর মদনমোহনের উদাহরণে গ্রহণ করেছেন।
মাত্র 37টি ক্ষেত্রে বিদ্যাসাগর নতুন উদাহরণ দিয়েছেন, কিন্তু তাও খুব কাছাকাছি। যেমন আত্মীয়, ভক্ত ভক্তি, শৃঙ্খলা শৃঙ্খল, সজ্জা সজ্জিত ইত্যাদি ইত্যাদি। মদনমোহন সংযুক্ত ধ্বনিসজ্জায় ক্রম রক্ষা করেছেন যথাক্রমে জফলা, রফলা, লফলা, বফলা। এইভাবে একই ক্রম কিন্তু বিদ্যাসাগরও রক্ষা করেছেন। শুধু নফলা পৃথক বিভাগ বফলা ও নফলার মধ্যে স্থাপন করেছেন। এবার আসি আরেকটি প্রসঙ্গে। বর্ণপরিচয়ে দুটি ভাগে প্রথম প্রকাশকাল কবে এই নিয়ে আমরা এতদিন জানতাম। প্রথম ভাগের প্রকাশকাল পয়লা বৈশাখ সংবৎ 1912 এবং দ্বিতীয় ভাগের প্রথম প্রকাশকাল পয়লা আষাঢ় সংবৎ 1912। সত্যি কি তাই? কয়েক বছর আগে আমাদের হাতে এসেছে বর্ণপরিচয় 1-এর একাদশ এবং বর্ণপরিচয় 2-এর অষ্টম সংস্করণ। এই দুই সংস্করণের বিজ্ঞাপনে প্রথম ভাগের বিজ্ঞাপনের তারিখ হল 16ই আষাঢ় সংবৎ 1912, অর্থাৎ ইংরেজি পয়লা জুলাই 1855, আর দ্বিতীয় ভাগের প্রথম সংস্করণের বিজ্ঞাপনের তারিখ পয়লা আষাঢ় সংবৎ 1913, অর্থাৎ ইংরেজি 16 জুন 1856। তাহলে দাঁড়ালো এই, এতদিনকার প্রচলিত ধারণা অনুযায়ী প্রথম ভাগের বিজ্ঞাপনের তারিখ পয়লা বৈশাখ এবং দ্বিতীয় ভাগের বিজ্ঞাপনের তারিখ পয়লা আষাঢ় ঠিক নয়। প্রথম ভাগের একাদশ সংস্করণের এবং দ্বিতীয় ভাগের অষ্টম সংস্করণের যে বিজ্ঞাপনের তারিখ, সেটাকে মুদ্রণ প্রমাদ মানতে পারছি না কোনো ক্রমেই। যদি মুদ্রণ প্রমাদ ধরতে হয় তাহলে দ্বিতীয় ভাগের প্রকাশকাল হয়ে যায় প্রথম ভাগের আগেই। তা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এত বৈষম্য প্রকাশকালের ঘটল কিভাবে? প্রথম সংস্করণ কে দেখেছেন? স্বীকৃত এবং প্রতিষ্ঠিত প্রত্যেক গবেষক প্রত্যেকেই কিন্তু বিজ্ঞাপনের তারিখ পয়লা বৈশাখ বলেই মেনেছেন। কিন্তু তারা কেউ প্রাচীন সংস্করণ চাক্ষুষ করেছিলেন কিনা সেটা আমাদের জানা নেই। করে থাকলেও প্রকাশকালের বিষয়টি হয়তো তেমন গুরুত্ব দেননি। বিনয়ভূষণ রায় তার শিক্ষা সংস্কার এবং বিদ্যাসাগর ও বর্ণপরিচয় বইয়ে যথাক্রমে একাদশ ও অষ্টম সংস্করণ থেকে প্রাপ্ত মুদ্রণ সংখ্যার উল্লেখ করেছেন। প্রথম ভাগের বিজ্ঞাপনে শব্দ প্রয়োগের ভিন্নতারও উল্লেখ করেছেন, কিন্তু প্রকাশকালের এই বৈষম্যের বিষয়টি তার নজর এড়িয়ে গেছে। তারিখের এই বিপত্তির শুরু কবে এবং কিভাবে, এ বিষয়ে বিশদ আলোকপাত করা প্রয়োজন ইতিহাসের কথা মাথায় রেখে। এবার বলি প্রথম ভাগের একাদশ সংস্করণ এবং দ্বিতীয় ভাগের অষ্টম সংস্করণের সঙ্গে যথাক্রমে ষষ্ঠীতম ও দ্বিষষ্ঠীতম সংস্করণের গুরুতর পার্থক্য রয়েছে। প্রথম ভাগে গোপাল এবং রাখালের দেখা মেলেনি, তারা রয়েছে দ্বিতীয় ভাগে। তাহলে প্রথম ভাগে তাদের অন্তর্ভুক্তি ঘটল কবে? রবীন্দ্রনাথ প্রথম ভাগে গোপাল রাখালের উপস্থিতির কথা বলেছেন। যদি ধরে নিই যে রবীন্দ্রনাথ বর্ণপরিচয় পড়েছেন, এবং যদিও এ বিষয়ে বিস্তর গবেষণা হয়েছে, প্রবোধচন্দ্র সেন মন্তব্য করেছেন যে বর্ণপরিচয়ের উক্ত উল্লেখ তার শিশু বয়সের স্মৃতির ফল নয়, পরিণত বয়সে এই বইয়ের সঙ্গে সাক্ষাৎ পরিচয়ের ফল। তবে তা তার 4 বছরের আগে ঘটেনি, অর্থাৎ 1865 থেকে 66-র আগে নয়। 1867 নভেম্বরে প্রথম ভাগের 28তম সংস্করণ বেরিয়েছে। সুতরাং রবীন্দ্রনাথ ওই বয়সে গোপাল রাখালের দেখা পেলে বলতে হয় 1867-র আগেই প্রথম ভাগে গোপাল রাখালের অন্তর্ভুক্তি ঘটে গেছে।
দ্বিতীয়ত, সূচনাটিও ছিল অন্যরকম। প্রথম পাঠের বিষয় গোপাল, শিরোনাম অবশ্য ছিল না। কি ছিল? ঘোষালদের একটি ছেলে আছে, তার নাম গোপাল। গোপালের বয়স 6 বছর। গোপাল যা পায় তাই খায়, যা পায় তাই পরে। ভালো খাবো, ভালো পরিব বলিয়া উৎপাত করে না। তার বাপ মা যখন যা বলেন তাই করে, কখনো তাদের কথা অন্যথা করে না। লক্ষণীয়, গোপাল বড় সুবোধ, এই অতি পরিচিত বাক্যটি এখানে অনুপস্থিত। আর পাঠকের মনে পড়বে, মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা 3য় ভাগে লিখেছেন, রাখাল, তুমি ঘোষালদের শামা বামাকে দেখিয়াছ, তাহাদের যেমন রূপ তেমনি গুণ, দুটি বইনে কেমন ভাব। আমাদের সত্যি জিজ্ঞাসা হয় যে ঘোষাল পরিবার দুজনে নিলেন, ঘোষাল পরিবার কি তখন আদর্শ শিষ্ট সন্তানদের আধার ছিল? দ্বিতীয় পাঠের বিষয় রাখাল। বিদ্যাসাগর বলেছেন যে সরকারদের একটি ছেলে আছে, তার নাম রাখাল। রাখালের বয়স 7 বছর। ঘোষালদের গোপাল যেমন সুবোধ, রাখাল তেমন নয়। এইখানে ওই গোপাল বড় সুবোধ। যাই হোক, তো এ প্রসঙ্গে একটি কথা বলতে হয়, দ্বিতীয় ভাগের 8ম সংস্করণে যে কটি চরিত্র নামের উল্লেখ আছে, পারিবারিক পরিচয় বহন করছে শুধুমাত্র গোপাল ও রাখাল। পরবর্তীকালে কোন সংস্করণ থেকে পারিবারিক পরিচয়টি পরিত্যক্ত হয়েছে তা জানা যাচ্ছে না। তৃতীয় উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় ভাগে 8ম সংস্করণ পর্যন্ত ভুবন ও তার মাসির আবির্ভাব ঘটেনি, যদিও তৃতীয় পাঠে যাদব বিষয়ক ভালো ভুবনের উল্লেখ আছে। তাহলে খারাপ ভুবনে মাসির উদয় ঘটল কবে? দ্বিতীয় ভাগের 62তম সংস্করণের বিজ্ঞাপনে বিদ্যাসাগর জানিয়েছিলেন, এই সংস্করণে 4টি নূতন পাঠ সংকলিত ও সন্নিবেশিত হইয়াছে। আমরা দেখেছি 8ম সংস্করণে 5ম থেকে 10ম পাঠ নেই। তবে কি শেষ 4টি পাঠ 62তম সংস্করণে সংযোজিত হয়েছে? এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই। চতুর্থত, ধ্বনি সজ্জার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আছে। প্রথম ভাগের 60তম সংস্করণে স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ, তারপর যথাক্রমে স্বরধ্বনির পরীক্ষা ও ব্যঞ্জনধ্বনির পরীক্ষা। কিন্তু একাদশ সংস্করণে স্বরবর্ণের পর স্বরবর্ণের পরীক্ষা এবং ব্যঞ্জনধ্বনির পর ব্যঞ্জনধ্বনির পরীক্ষা। বর্ণ যোজনা, বর্ণ সজ্জা, শব্দক্রম, শব্দচয়ন, শব্দ সংখ্যাতেও বিপুল বৈসাদৃশ্য চোখে পড়বে। নতুন উদাহরণ যোজনা, উদাহরণ বর্জন ইত্যাদিতে প্রথম ভাগের 60তম সংস্করণ প্রায় নতুন চেহারা নিয়েছে। লক্ষণীয়, 1 থেকে 12 পাঠ পর্যন্ত দুটি সংস্করণে প্রচুর অমিল সত্ত্বেও 13 থেকে 20 পাঠ নিজের চেহারাটি অবিকৃত রেখেছে। 15 পাঠের বেনি সারাদিন খেলা করিয়া বেড়ায়, লেখাপড়ায় মন দেয় না, পড়ে মদনমোহনের বেনি বড় দুরন্ত, একবারও লেখাপড়া করে না, তুলনায় আসা খুব স্বাভাবিক নয় কি? দ্বিতীয় ভাগের ক্ষেত্রেও প্রায় একই কথা। ঐক্য, বাক্য, অনৈক্য, মাণিক্য, এক বাক্য, এতগুলির থেকে দাঁড়ালো। এরপর কেবল উদাহরণ নয়, পাঠের অদল বদল ঘটেছে। অনেক পাঠ গৃহীত বা বর্জিত হয়েছে, যেমন 5ম পাঠ নবীন, 6ষ্ঠ পাঠ মাধব, 7ম পাঠ রাম, 8ম পাঠ পিতামাতা, 9ম পাঠ সুরেন্দ্র 8ম সংস্করণে ছিল না। গ্রহণে, বর্জনে, বর্ণপরিচয় সংস্করণে সংস্করণে হয়েছে নিত্য নতুন। চিত্র যোজিত হয়েছে পরবর্তী সংস্কারকদের সৌজন্যে, কিন্তু ব্যাহত হয়নি তার যাত্রাপথ। আর এভাবেই বর্ণপরিচয় এগিয়ে চলেছে তার পথ ধরে আজও
একইভাবে। নমস্কার। অধ্যাপক আশিস খাস্তগীর, তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে একটি প্রাইমারের মূল্যবান রোড ম্যাপ বানিয়ে উপহার দিয়েছেন। প্রাইমারের যাত্রা শুরু 1816 সালে শ্রীরামপুর মিশনারিদের প্রবর্তিত লিপিধারা, একটি 22 পাতার প্রাইমার। তারপর স্কুল বুক সোসাইটি 1817, 1835-এ বাঙালির লেখা প্রথম প্রাইমার শ্রী ঈশ্বরচন্দ্র বসু। তারপর হিন্দু কলেজ পাঠশালা, 1840-এ তত্ত্ববোধিনী পাঠশালা। তারপর বাপ্টিস্ট মিশনের জ্ঞান অরুণোদয়, শিশু সেবধি, অন্তত 6টি খণ্ডে পাওয়া যায়। 1849-এ বেতুল স্কুল, যার সঙ্গে মদন মোহন তর্কালঙ্কার নিজেই যুক্ত ছিলেন অবৈতনিক শিক্ষক হিসেবে, সেখানে তিনি তার মেয়েকে ভর্তি করেন। তার লেখা শিশু শিক্ষা একাধিক খণ্ডে প্রকাশিত হয়, সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় প্রাইমার ছিল। তারপর 1855-তে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ভাগ, 1856-তে দ্বিতীয় ভাগ, এটিও খুব জনপ্রিয় হয়ে ওঠে। একদা বন্ধু বিদ্যাসাগরের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়, বিভিন্ন সংস্করণে টেক্সটে অদল বদল ঘটতে থাকে। তিনি জানাচ্ছেন 1889-এর মধ্যে বর্ণপরিচয়ের 150টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। আমরা আশিস খাস্তগীরকে ধন্যবাদ জানাই তার এই মূল্যবান তথ্যভিত্তিক ইনফরমেশন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমি এশিয়াটিক সোসাইটির তরফ থেকে সমস্ত উপস্থিত দর্শক শ্রোতাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে 3 জন বক্তা যারা তাদের মূল্যবান সময় থেকে আমাদের কিছু উপহার দিয়েছেন, তাদের কাছে আমরা শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করছি না, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আর আমাদের এই টোটাল টিম যারা এই প্রেজেন্টেশনটি তৈরি করেছেন, আমাদের টেকনিক্যাল কমিটি এবং বিশেষ করে শ্রী সৌম্যকান্তি ভট্টাচার্য, যিনি আমাদের এই টেক্সটির টেকনিক্যাল দিকটা কিছুটা সাপোর্ট দিয়েছেন, এই সমস্ত কারণে তাকেও আমাদের ধন্যবাদ জানাচ্ছি। সব মিলিয়ে সকলে আজকে যারা উপস্থিত এবং যারা উপস্থিত নন, উপস্থিত বলতে আমি যারা এটা শুনছেন তাদের কথাই বলছি, সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ আরেকবার বলছি এশিয়াটিক সোসাইটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। নমস্কার।